আচ্ছা দেখো, আমরা তোমাদের বৃত্তের দুইটা সমীকরণ দেখছি। একটা তোমাদের বৃত্তের সরল সমীকরণ, সেটা তোমাদের যে বৃত্তের কেন্দ্র ছিল তোমাদের মূল বিন্দুতে বা 0 0 বিন্দুতে, আর বৃত্তের ব্যাসার্ধ ছিল আর, যেটাকে বলছি আমরা সমীকরণ হবে x² + y² = r²। সো ওইটা নিয়ে টুকটাক কথা বলছি। ওইটা যে তোমার একদম প্রতিটা বিন্দুর জন্য বা পি চলমান বিন্দুর জন্য সত্য, সেটাও দেখাইছি। সো আমরা দেখতে পাই যে ওটা আমাদের পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ ছিল। সো আর তোমরা তো দেখতে পেয়েছো যে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা ছিল একটা বৃত্ত, বা পি বিন্দুর সঞ্চার পথটা ছিল একটা বৃত্ত। কারণ ওখানে আমরা দেখছি যে যখন, আমি তোমাদের আগেই বলছি যে একটা বৃত্ত যখন বা একটা চলমান বিন্দু যখন এক বা একাধিক শর্ত সাপেক্ষে চলে, তখন তার চলার পথকে আমরা সঞ্চার পথ বা লোকাস বলি। সো ওইখানে আমাদের শর্তটা ছিল তোমাদের স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্র হতে সর্বদা আমার পি বিন্দুটা কি সমদূরবর্তী থেকে চলছিল, বা তুমি বলতে পারো যে আর দূরত্ব থেকে চলছিল। এর জন্য আর কি সে চলতে তার যে চলার পথটা ছিল ওইটা ছিল আমাদের একটা সঞ্চার পথ, আর ওই সঞ্চার পথটা বৃত্ত হয়েছিল। সো ওই সমীকরণ দেখছি। সেকেন্ডলি আমরা যেটা দেখছি ওটা তোমাদের বৃত্তের, তোমরা বলতে পারো যে h, k, r সমীকরণ, বা বৃত্তের দ্বিতীয় সমীকরণ, যেটা আর কি যার কেন্দ্র ছিল তোমাদের h, k, মানে 0 0 যদি না হয়, বা মূল বিন্দুতে যদি তোমার কেন্দ্র না হয়, যদি অন্য কোথাও হয়, যেমন আমরা h, k ধরে নিয়েছি বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের ব্যাসার্ধ ছিল r। সো এখানে আমরা সমীকরণটা প্রমাণ করছিলাম x - h² + y - k² = r²। সো ওইটা নিয়ে আর কি কয়েকটা জিনিসও আমি দেখাইছি যে হ্যাঁ, এটা প্রতিটা বিন্দুর জন্য বা চলমান বিন্দুর জন্য এটা সত্য, বা বলতে পারো যে ওই চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ ছিল এটা, বা তুমি বলতে পারো যে বৃত্তের সমীকরণ ছিল এটা। সো এখন এটা ছিল আমার বৃত্তের দ্বিতীয় সমীকরণ। এখন হ্যাঁ, এই দুইটা শিখলে তোমার মোটামুটি অঙ্ক তুমি করতে পারবা, কিন্তু ওরা যেটা করে ওরা বৃত্তের আরেকটা সমীকরণ বলে, যেটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ বা বৃত্তের জেনারেল সমীকরণ। কেন এটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলে? কারণ আমরা সরলরেখার ক্ষেত্রেও দেখছিলাম, যখন সরলরেখা পড়ছিলাম তোমাদের বলছিলাম যে আমাদের সরলরেখার একটা সাধারণ সমীকরণ, সরলরেখা কিন্তু অনেকগুলো সমীকরণ ছিল, যার মধ্যে একটা ছিল সরলরেখার সাধারণ সমীকরণ। সো ওইখানে কী হয়েছিল, আমরা দেখছিলাম যে ওই মানে ax + by + c = 0, এখানে এই সমীকরণ দ্বারা কী হয় যে এই সমীকরণ থেকে আমি প্রত্যেকটা সমীকরণে যেতে পারি আর কি, আমার কোনো সীমাবদ্ধতা ছিল না। সেম সেইভাবে আমার কি একটা বৃত্তের সরলরেখার সমীকরণ দরকার বা সমীকরণ আছে। সো সেটাই আমরা দেখার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা এই চ্যাপ্টারে মনে করো যে 80 থেকে 90% ম্যাথ আমরা আর কি বৃত্তের তোমার যে সাধারণ সমীকরণ ওটা দিয়ে করি আর কি। এটা দিয়েও করলে হয়, বাট ওইটা আরও বেটার। তাহলে তোমরা হেডলাইন দিতে পারো সরলরেখার বৃত্তের সাধারণ সমীকরণ। সো এটা বৃত্তের 3 নম্বর সমীকরণ। আমাদের আসলে 2-1টা সমীকরণ শিখলে হয়, তবে আমরা চেষ্টা করবো যে না হলেও 5-7টা সমীকরণ শেখার জন্য। সো এটাকে বলা হচ্ছে তোমাদের 3 নাম্বার। এটা তোমার বৃত্তের সাধারণ ইকুয়েশন বা সাধারণ সমীকরণ। দ্য জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, যেটাই হোক। এখন তোমাদের দেখো এটার কাহিনী হয় কি, এটার আমরা এরকম ধরি যে এটা তোমাদের বৃত্তের কেন্দ্রকে ওরা বলে এরকম যে, আচ্ছা আমি আগে একটু লিখে দিই, নাকি আগে লিখে দিলে তোমাদের মনে, ওরা বলে বৃত্তের কেন্দ্র এরকম, বৃত্তের কেন্দ্র তোমাদের -0 - f, আর বৃত্তের ব্যাসার্ধ এটাকে বলা হচ্ছে r = d² + f² - c। এগুলো আর কি উদ্ভট টাইপ মনে হইতেছে, বাট আমি যখন তোমাদের দেখাই দেবো পরবর্তীতে দেখবো এগুলো সহজ বুঝতে দেখো মনে হইতেছে যে হায় হায় এটা কি পড়াইতেছে, আগের সমীকরণগুলো তো ভালো ছিল। আসলে এটা আরও সহজ। যখন তোমাদের দেখাবো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের সমীকরণ হবে এরকম,
বৃত্তের সমীকরণ হবে এরকম যে ওরা বলে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা এরকম দেখো তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার না, বা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার না, ওরকম সাজানো গোছানো না। আসলে এটাই সাজানো গোছানো, কারণ দেখো আমরা একটু আগে এই যে ম্যাথটা করছিলাম এখানে দুইটা বিন্দু দেওয়া ছিল। সো এক বিন্দুকে আমি তোমাদের বৃত্তের সমীকরণ আমি দেখাইছি। সো এখানে যখন এটা এরকম হয় তখন দেখো আমার সমীকরণটা আসছে এরকম একদম সিম্পলিফাই করানোর পরে, বা অ্যান্সারের লাইনটা আসছে এরকম। দেখো এই লাইনটার মধ্যেই কিন্তু আমাদের এই লাইনটা, মানে তুমি দেখো এটা এই মানে এই সূত্র দিয়ে যদি তুমি অঙ্ক করো তাহলে তুমি না হলেও 2-3 লাইন আগায় থাকবা আর কি ক্যালকুলেশনের ক্ষেত্রে। সো এটা মানে অনেক ইজি, বা এটা তোমাদের অনেক হেল্প করবে দ্রুত অঙ্ক করার জন্য, বা দ্রুত একটা সমীকরণকে আইডেন্টিফাই করার জন্য, যেটাকে বৃত্তির সমীকরণ নাকি অন্য কিছুর সমীকরণ আর কি। সো এই হচ্ছে ব্যাপার। সো এটাকে বলা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন এটা কীভাবে কী হলো আমি একটু দেখাই তোমাদের। যেমন দেখো আমি একটু আগে যে তোমাদের এই স্কোমা কি সমীকরণটা দেখাইছি, বা এই যে এখানে তো বৃত্তের সমীকরণ কী ছিল, কেন্দ্র ছিল স্কোমা কি আর ব্যাসার্ধ ছিল আর, তখন আমরা দেখছি বৃত্তের সমীকরণ আসছে, এটা আমরা প্রমাণ করে এখানে দেখাচ্ছি। এখন এই জিনিসটাকে আমরা এই স্কোমা কিটাকে আমি তোমাদের এই যে সমীকরণটা আছে বা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি, এটাকে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করি। হ্যাঁ দেখো এরকম, যেমন তুমি বলতে পারো যে এই স্কোমা কি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র বিশিষ্ট এবং হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার আর হলে আমরা সমীকরণ জানি বৃত্তের সমীকরণ ছিল এটা x minus h whole square plus y minus k whole square equal to r square। সো এটাকে তুমি একটু ভেঙে দাও, ভেঙে দিলে দেখো আমি যদি স্কোয়ারগুলো ভেঙে দিই তাহলে এটা এরকম আসে x স্কোয়ার মাইনাস 2hx প্লাস h স্কোয়ার এরকম আসে, আর এখানে আসে কি y স্কোয়ার, দেখা যাচ্ছে তো আসে y স্কোয়ার মাইনাসের 2ky প্লাস এরকম আসে k স্কোয়ার ইকুয়ালিটি পাশে ছিল হচ্ছে আর স্কোয়ার। হ্যাঁ সো তুমি একটা কাজ করো, আর স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে আসো। এটাকে আমি কী করি একটু সাজায় লিখি। দেখো এই সমীকরণে মানে আমাদের দেখো এখানে অ্যান্সারের ক্ষেত্রে আমরা সবসময় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে সবার আগে রাখছি, মানে সিরিয়ালে মেনটেন করছি। তারপরে তোমার রাখছি এক্সকে, তারপর রাখছি ওয়াইকে, তারপর হচ্ছে ধ্রুবক পদ। সো সেমভাবে আর কি আমি সেটাই করি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একসাথে রাখি, বা শুরুতে রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর তুমি রাখো এক্সকে, তাহলে বলতে পারো মাইনাস 2hx, মানে এটাকে রাখলাম, তারপর ওয়াইকে রাখো মাইনাসের 2ky মাইনাসের 2ky, তারপরে তুমি বলতে পারবে এরকম যে ধ্রুবক পদগুলো রাখি। দেখো ধ্রুবক পদগুলো কি আছে, এখানে আছে এইচ স্কোয়ার, এখানে কে স্কোয়ার, আর এই টাইপ এখানে মাইনাস আর স্কোয়ার, তাহলে এরকম আছে আমাদের প্লাসের এইচ স্কোয়ার প্লাস তোমাদের কে স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আসে। হ্যাঁ সো এইরকম আসছে আর কি। এইটা আসছে হচ্ছে তোমাদের এই স্কোমা কে কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সো এখন দেখো এটা কিন্তু আরও মানে বাজে টাইপের আসছে, মানে আরও এটা কিন্তু আরও সুন্দর ছিল। তো তুমি বলতে পারো যে ভাই এটা তো আরও খারাপ দেখা যাচ্ছে, এটা কেন করলে আর কি। সো আসলে এটাকে মডিফাই করার কারণ হচ্ছে আমরা এটাকে চলো আর একটু সুন্দর করি আর কি। হ্যাঁ জঘন্য হলে যদি একটু সুন্দর করার চেষ্টা করি বা একটু সুন্দর বানাই, তাহলে দেখো এখানে দেখো মাইনাসগুলো কিন্তু খুব কম। দেখো আমাদের এই সমীকরণে কিন্তু অত মাইনাস ছিল না আর কি, বা এই সমীকরণে কোনো সমীকরণে মাইনাস ছিল না আর কি, বা বৃত্তের প্রথম সমীকরণে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার ছিল। সো এখানে মাইনাসগুলোর জন্য খুব খারাপ লাগতেছে। এখন আমি একটু কী করি, মাইনাসগুলোকে একটু তোমার বাদ দেওয়ার জন্য কিছু জিনিস একটু ধরে নিই। যেমন ওরা এরকম বলে যে এখানে
আমরা দেখো এখানে তুমি একটা কাজ করো, এই মাইনাসটা আছে এই মাইনাসটা আছে, এই দুটোই তো দেখা যাচ্ছে বাজে। তাহলে তুমি কি করো, এরকম ধরে নিই আমি যে তুমি বলতে পারো লেট, বা মনে করে নিই কি ধরে, তুমি এখানে মাইনাস এইচকে ধরে নাও একটা জিনিস, যেমন মাইনাসের এইচ, এটাকে আমরা ধরো জি ধরে নিই আর কি, জি ধরে নিলাম আর কি। আর এখানে তোমার মাইনাস কে ধরে নিই একটা জিনিস, মাইনাস কে আমরা ধরে নিই হচ্ছে তোমাদের এফ ধরে নিই আর কি, ঠিক আছে, মানে ছোটো হাতের এফ। আর দেখো এটা হচ্ছে আমার পুরোটাই একটা ধ্রুবক পদ, মানে এইটা। সো এটাকে ধরো, দেখো এখানে যোগ বিয়োগ করে আমি কিন্তু আর একটা ধ্রুবক পদই পাবো। তাহলে এবং তুমি এটাকে একটা, এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু, ধরো আমরা ধরে নিলাম হচ্ছে সি আর একটা ধ্রুবক পদ আর কি, ঠিক আছে। সো এটা দেখো আমি যোগ বিয়োগ করে, এখানে কিন্তু সবগুলাই ধ্রুবক পদ। সো তুমি ধ্রুবক পদকে যোগ বিয়োগ আর গুণ করো, যাই করো না কেন একটা ধ্রুবক পদ পাবো, এই জন্য আমি এটাকে সি ধরে নিলাম। সো এখন যদি দিই তাহলে দেখো বৃত্তের সমীকরণটা কেমন আসে, তাহলে এরকম আসবে। দেখো যদি আমি এগুলো ধরে নিই তাহলে এই সমীকরণটা কেমন আসে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আমি মাইনাস এইচকে ধরছি হচ্ছে তোমাদের কি জি, তাহলে এটা হয়ে যাবে প্লাসে তোমাদের কি হবে যে 2 এরকম আসে, 2gx এরকম আসে। দেখো যখন আমি যদি মাইনাস একে জি ধরে, মাইনাস এইচকে জি ধরে নিই তাহলে কি আসে 2gx, তাহলে হচ্ছে প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এরকম আসে। দেখো এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে, মানে এই সমীকরণটাকে আমি কিছু জিনিস ধরে নিয়ে একটু সুন্দর বানালাম আর কি। সো এই যে তুমি যে জিনিসটা দেখলা এখানে, এটা কি বলা হয় আসলে বৃত্তের সাধারণ সমীকরণ। মানে একটা সুন্দর জিনিস পেলাম, এটাকে বলা হয় বৃত্তের, এটাকে আমরা একটু সুন্দর করছি, এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। সো এখানে দেখো আমরা তোমাদের মাইনাস এইচকে ধরছি জি, মাইনাস কে ধরছি কি আমরা এফ। তাহলে দেখো তোমাদের এখানে ঘটনাটা কি দাঁড়ায়, দেখো এখানে আমাদের যে দ্বিতীয় চিত্রটা আমরা দেখছি, এখানে কিন্তু আমার কেন্দ্র ছিল হচ্ছে তোমাদের এইচ কমা কে, দেখো এইচ কমা কে, কিন্তু আমরা এখানে আমরা কি ধরছি মাইনাস এইচকে জি ধরছি আর মাইনাস কে এফ ধরছি। তাহলে দেখো আমার এইচটা কি হবে মাইনাস জি আর কেটা কি হবে মাইনাস এফ। কারণ দেখো যদি এইরকম এই পাশে মাইনাস এই পাশে মাইনাস, যদি আমি কি করি এটাকে ওই পাশে পাঠাই তাহলে কিন্তু অবশ্যই কি হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এরকম। বুঝতে পারছো, মানে এইরকম বিষয়টা আমি যদি একটু তোমাদের দেখাই দিই, যেমন বৃত্তের সাধারণ সমীকরণ পাইছি হচ্ছে আমরা এটা দেখাই, আমি বৃত্তের সাধারণ সমীকরণ পাইছি হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা পাইছি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। সো এখানে দেখো আমি কি লিখতে পারি, এখানে আমরা যে জিনিসগুলো ধরে নিয়েছি আর কি, আমরা কিন্তু দেখো এখানে জিটাকে আমরা মানে জি ধরে নিয়েছি কোনটাকে, তোমাদের এই মাইনাস এইচকে ধরে নিয়েছিলাম মনে আছে তো তোমাদের। তাহলে এখানে তোমাদের আমি ধরে নিয়েছি হচ্ছে মাইনাস এইচ ইকুয়াল টু কিন্তু আমার ছিল জি। যদি এরকম হয় তাহলে দেখো আমি যদি এটাকে এরকম করে দিই তাহলে তো মাইনাসের একটা গুণ করে দিলেও হয়। তো মাইনাস দ্বারা গুণ করে দিলে এরকম আসে এইচ ইকুয়াল টু মাইনাস জি, এরকম আসে তোমাদের। বা যদি স্কোয়ার করে দেয় তাহলে এরকম আসে এইচ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার, তখন তো স্কোয়ার তোমার মাইনাস থাকবে না। সেমভাবে দেখো আমি কী করছি যে তোমাদের মাইনাস কে ধরে নিচ্ছি হচ্ছে এফ, যদি তোমাদের মনে থাকে তাহলে আমাদের কি হবে এগুলো একটু মাথায় রাখবে। এবং সামনে আরও জিনিসগুলো দেখো কী কী ধরে নিচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সামনে আমি যখন দেখাবো তখন তোমাদের মাইনাস প্লাসে কিন্তু প্যাচ লাগবে। সো এই জন্য বুঝে নেবো যে সবসময় মাথা রাখার চেষ্টা করবো আমরা কোনটাকে কী ধরে নিচ্ছি। আমরা মাইনাস এইচকে ধরে নিচ্ছি জি, যার কারণে মাইনাস গুণ করার কারণে এইচ হয়ে গেছে মাইনাস জি, মানে উল্টা হয়ে গেছে আর কি। সেমভাবে
আমি তোমাদের কি বলে মাইনাস কে ধরে নিয়েছি এফ। সো মাইনাস দ্বারা গুণ করার কারণে আমার কি হয়ে গেছে, এফ ইকুয়াল টু কে ইকুয়াল টু হয়ে গেছে মাইনাস এফ। ঠিক আছে, সো এখানে দেখো আমি তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে কে ইকুয়াল টু মাইনাস এফ। তাহলে স্কোয়ার করে দিলে কি কে কম আসবে, কে স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, তখন আর মাইনাস টাইনাস থাকবে না। তাহলে দেখো আমি একটু আগে যে দেখছি তোমাদের এখানে যে 2 নম্বর সমীকরণে আমরা এইচ কমা কে সমীকরণে আমি কিন্তু কেন্দ্র ধরছিলাম কি এইচ কমা কে এখানে। তো দেখো আমার এখানে এইচ কমা কেটা, তাহলে এই দেখো এইচ কমা কেটা আমার কি আছে, দেখো এইচ কমা কে যদি ধরি তাহলে এখানে কেন্দ্র কিন্তু হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে তুমি বলতে পারো সুতরাং বৃত্তের কেন্দ্র হবে, বৃত্তের কেন্দ্র মানে আমরা ছিল হচ্ছে তোমাদের এইচ কমা কে, এখন সাধারণ সমীকরণের জন্য সেটা হয়ে যাবে কি দেখো এরকম মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, দেখো মাইনাস এস ইকুয়াল টু ধরছিলাম জি, মাইনাস কে ইকুয়াল টু ধরছিলাম এফ, কিন্তু ওইটাকে মাইনাস দ্বারা গুণ করে তাহলে কি এইচ ইকুয়াল টু হবে কি মাইনাস জি, কে ইকুয়াল টু হবে কি মাইনাস এফ। সেটাই হচ্ছে। তাহলে দেখো বিষয়টা এরকম, যেমন তোমাদের এইখানে মানে 2 নম্বর সমীকরণে এখানে কিন্তু আমার কেন্দ্রটা হবে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার মাইনাস জি কমা মাইনাস এফ, এটা কিন্তু আমার কেন্দ্র, বুঝতে পারছো। আর এখন যদি ব্যাসার্ধটা দেখে, দেখো আমার এইখানে আমার দেখো আমি এটাকে সি ধরে নিয়েছি আর কি। সো আমার ব্যাসার্ধ ছিল হচ্ছে মানে এইচ কমা কে যেই বৃত্তের সমীকরণ ছিল ওইখানে ব্যাসার্ধ ছিল কি আমার আর, বুঝতে পারছো। সো যদি আরটা ব্যাসার্ধ হয় তাহলে আমি কি করি, আমি দেখো আর সহ সিটাকে ধরে নিয়েছি, তাহলে আমার সাধারণ সমীকরণের ব্যাসার্ধটা কি হবে, দেখো আমি এই আরটাকে যদি একটু বের করি তাহলে কি আসে, দেখো আমি দেখছি এটাই করলো সি। তাহলে দেখো তুমি বলতে পারো এবং ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো আমি এইচ স্কোয়ার প্লাস বলতে পারো যে কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ধরে নিচ্ছি সি, সি আরেকটা ধ্রুবক আর কি। দেখো এটাকে আমি এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার টু ধরে নিচ্ছি সি, তাহলে আমার আরটা লাগবে, কারণ আমার ব্যাসার্ধ জানা লাগবে। সো ব্যাসার্ধ যদি জানা লাগে তাহলে এরকম হয়। দেখো আমি কি করি এখানে, দেখো আমি মানগুলো বসাই দিই, যেমন দেখো এখানে আসছে হচ্ছে আমার এইচ স্কোয়ার জায়গায় আমি বসাতে পারি কি জি স্কোয়ার, দেখো আর কে স্কোয়ার জায়গায় বসাতে পারি কি আমি এফ স্কোয়ার, তাহলে এরকম লিখতে পারো তুমি। যেহেতু আমি এটা যে জিএফসি সমীকরণ তাহলে এরকম হবে। দেখো আমার তোমরা বলতে পারবো এটাকে লেখা যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তোমাদের এখানে মাইনাস আর স্কোয়ার, আরটা যেহেতু ব্যাসার্ধ কত সি এরকম আসে, তাহলে আমার কি আরটা লাগবে। সো আমি আরটাকে রেখে বাদ বাকি দুই পাশে নিয়ে যাই, তাহলে এরকম আসে তোমরা আর স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এরকম আসে। সো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বা তোমরা বলতে পারো আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো কীভাবে আসছে। সো আমি সেম আরটাই ব্যাসার্ধ এখানে আরই, তবে আমি আরটাকে তো পুরোটাকে একটা জিনিস ধরে নিয়েছিলাম সি, সো সেই কারণে আমি সি দিয়ে আর কি লিখছি, আর জিএফ তোমাদের কেন্দ্র ছিল। সো যখন তুমি এইচ কমা কে কমা আর দিয়ে চিন্তা করবে তখন ওইগুলো নিয়ে চিন্তা করবে, এইচ কমা কে আসবে তোমার বৃত্তের সমীকরণে বা কেন্দ্র যাই থাকে সবগুলো মিলে। আর 2 নম্বর যখন তুমি কী করবা বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে চিন্তা করবা, যা জিএফসি নিয়ে চিন্তা করবে তখন সব জিএফসি দিয়ে চিন্তা করবে। দেখো এখানে আমরা সব জিএফসি দিয়ে চিন্তা করছি। সো এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমার এখানে ঘটনাটা কী ঘটে। সো আমি বলতেছি যে তোমাদের এইখানে আমার কেন্দ্রটা এইচ কমা সি এইচ কমা কে ছিল হয়ে গেছে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে দেখো মাইনাস জি কমা মাইনাস এফ মানে কি, তাহলে দেখো এটা যদি কেন্দ্রের স্থানাঙ্ক হয় মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে দেখো আমার কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি, তাহলে দেখো এই দূরত্বটাকে তোমার কি হবে এই এইচের জায়গায় কোয়ান্টামে কী হবে এটাই দেখাইছি আমি মাইনাসের জি। এটা দেখো আমরা কিন্তু এটাই ধরে নিয়েছিলাম আর কি, এই যে এখানে এইচ ইকুয়াল টু মাইনাস জি ছিল, এটা হচ্ছে আমার মাইনাস জি। আর তোমাদের যেমন এখানে আমার দেখো কেন্দ্রের কোডে ছিল কে, কেন্দ্রের কোডে ছিল কে, এখন হয়ে গেছে মাইনাসের এফ। তাহলে তোমরা এইটা ছিল হচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু লিখতে মাইনাসের এফ, তাহলে এই উচ্চতাটা হবে কি আমার কি মাইনাস এফ, এটা ছিল আমার মাইনাস জি। বুঝতে পারছো, এই জন্য আমার কি কেন্দ্রের স্থানাঙ্ক আসছে, কেন্দ্রের স্থানাঙ্ক আছে মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ঘটনা। আর আমরা ইসের তোমার আরটা কি পাইছি এখানে, আর ইকুয়াল টু তুমি বলতে পারো এরকম যে রুট ওভার
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা ছিল আমার আর সাধারণ সমীকরণের বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ঘুরে ফিরে একই জিনিস। সো এখন কেন সাধারণ সমীকরণটা এত ইম্পর্টেন্ট সেটাই আমরা দেখলাম। আচ্ছা যাই হোক, সো এটা তো তোমরা বুঝতে পারছো যে যদি এরকম হয়, দেখো দুইটা কিন্তু একই জিনিস, যদি বৃত্তের কেন্দ্র আমার এইচ কমা কে হয় আর বৃত্তের ব্যাসার্ধ আর হয়, আমরা ওইটা ইউজ করবো, মানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর বৃত্তের সমীকরণ যদি মাইনাস এফ মাইনাস জি কম মাইনাস এফ হয়, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র যদি মাইনাস জি কম মাইনাস এফ হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো আর কি, মানে এইটা। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবা। আর তখন কি আমার কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ আর ব্যাসার্ধ হচ্ছে আমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ হলে আর ব্যাসার্ধ যদি এটা হয়, মানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তখন আমার বৃত্তের সমীকরণ হবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। দেখো এটার কোনো সুন্দর কোনো মাইনাস নাই এখানে, মাইনাস নাই কেন? কারণ আমরা মাইনাসগুলোকে একটা জিনিস ধরে নিয়েছি আর কি। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমি এটা কেন করলাম, এটা এখন বুঝতে পারবো কেন সাধারণ সমীকরণ দিয়ে আমরা 80 থেকে 90% ম্যাথগুলো করি, আর এটা এত বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখো বৃত্তকে তুমি সবচেয়ে বেশি আইডেন্টিফাই করতে পারবে এই সমীকরণটা দিয়ে। তাহলে দেখো আমাদের বিষয়টা এমন দাঁড়াচ্ছে, বৃত্তের সাধারণ সমীকরণ, মানে এটা আমার ধরো একটা বৃত্ত, যদি এটা বৃত্ত হয় তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, যেমন বৃত্তের কেন্দ্র ছিল আমাদের এরকম মাইনাস জি কম মাইনাস এফ, তোমাদের যদি মনে থাকে একটি বৃত্তের সাধারণ সমীকরণে। আর আমরা জানি যে কেন্দ্র থেকে তোমাদের পরিধিবন্ধ দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা কিনা আর। সো আরটা হচ্ছে এখানে এরকম রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমার কি আর, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বৃত্তের সমীকরণ এমন পাইছি যে এই বৃত্তের সমীকরণ হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আমার সাথে মুখস্থ করে ফেলাও, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার কি বৃত্তের বলতে পারো তোমরা সাধারণ সমীকরণ আর কি। হ্যাঁ, সো এটা তোমরা বুঝতে পারছো। যদি এরকম ঘটনাটা হয় যে কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ আর ব্যাসার্ধ হয় হচ্ছে এটা, তাহলে বৃত্তের সমীকরণ হবে এটা। সো এখন দেখো আমার এটার কেন্দ্র আমরা কি পাইছি, এটার কেন্দ্র হচ্ছে পাইছি তোমরা যে মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, সো এখন দেখো আমার ঘটনাটা কি হয়, এখন আমার কেন্দ্র কিন্তু মাইনাস জি কমা মাইনাস এফ, এটা আমি বুঝতে পারলাম। সো এখন দেখো আমরা একটু ডিফারেন্টভাবে চিন্তা করি, যেমন কেন্দ্র যেহেতু মাইনাস জি কম মাইনাস এফ, বা তুমি মাইনাসটা বাদ দাও, ধরো জি আর এফ টি চিন্তা করো। সো এখন দেখো এইখানে জি এফ আসে কোথায়, দেখো এখানে আমার এক্সের সহগ কিন্তু ছিল টু জি আর ওয়াই সহগ ছিল কিন্তু টু এফ। যদি তোমরা একটু দেখো এখানে এই সমীকরণে আমার এক্সের সহগ হচ্ছে টু জি আর ওয়াই সহগটা হচ্ছে আমার টু এফ। ঠিক আছে, আর আমরা বৃত্তের তোমার কেন্দ্র জানি কি জি আর এফ বা মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, এরকম জানি। তাহলে দেখো এই জিটা কিন্তু এখানে আছে, এই এফটা কিন্তু এখানে আছে, বুঝতে পারছো? মানে আমি সমীকরণ থেকে কিন্তু আমি বৃত্তের কেন্দ্র বের করতে পারি। তার মানে আমি বুঝতে পারলাম যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে এটা সম্ভব যে আমি বৃত্তের কেন্দ্রটা সাথে সাথে বের করে ফেলতে পারি। তাহলে দেখো আমি যদি একটু কাজ করি, যে এরকম করি, যে এই যে এখানে যে ছিল তোমাদের এক্সের সহগটা, এক্সের সহগকে যদি আমি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কী আসে, দেখো এক্সের সহগ ছিল টু জি, তাহলে যদি আমি টু জিকে কী করি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কী আছে, দেখো মাইনাস জি। আর এই ওয়াইয়ের সহগ ছিল তোমাদের টু এফ, টু এফকে যদি আমরা বা ওয়াইয়ের সহগকে যদি আমি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কী আসে, দেখো টু এফকে আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে আসছে হচ্ছে মাইনাস এফ। দেখো এই যে মাইনাস জি মাইনাস এফ, এটাই কিন্তু আমার বৃত্তের কেন্দ্র আর কি, বুঝতে পারছো? বা এই দেখো এখানে সি মাইনাস জি মাইনাস এফ। তার মানে কি আমি একটা বৃত্তের সমীকরণ দেখলে সাথে সাথে কিন্তু আমি বৃত্তের কেন্দ্র বের করবো। কী করবো, ওইখানে আমার যে এক্সের সহগ আছে ওইটাকে আমি মাইনাস টু দ্বারা ভাগ করবো, তাহলে পাবো হচ্ছে কেন্দ্রের ভুজ। আর ওয়াইয়ের সহগকে আমি কী করবো মাইনাস টু দ্বারা ভাগ করবো, তাহলে আমি পাবো কি কেন্দ্রের কোটি, বুঝতে পারছো?
এই জিনিসটা হচ্ছে মানে মনে রাখার বিষয় সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট। সো এরকম এখন তাহলে এটাকে আমি দেখো একটা জিনিস লিখে দিই, বাংলায় যদি লিখে দিই, এটা বুঝতে পারছো যে আমি 2 থেকে -2 দ্বারা ভাগ করলে আমি কি পাইছি, -g হবে, যেটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ। আর আমরা কি করছি এখানে 2f কে বা তোমার y যে সহগ ছিল ওইটাকে আমি -2 দ্বারা ভাগ করছি, যার কারণে -f পাইছি, যেটা হচ্ছে আমার কি কেন্দ্রের কোটি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার ব্যাপার। তাহলে আমার বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে অবশ্যই সেখান থেকে সরাসরি আমরা এটা ইউজ করে কী করতে পারবো, কেন্দ্র বের করতে পারবো। সো এটাকে আমি বলবো যে সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ বের করা আর কি। আমি যদি হেডলাইন দিই তাহলে এরকম লেখা যায় যে সমীকরণ সরাসরি তুমি কী করতে পারো, কেন্দ্র ও ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। শর্টকাট সূত্র আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে তাহলে কীরকম হয় আর কি, দেখো এরকম। সো এইটার ক্ষেত্রে আমার সূত্রটা এরকম আসবে যে, তাহলে দেখো তোমাদের কেন্দ্র কীভাবে বের করবে, তুমি আমি একটু বাংলা লিখে দিই। কেন্দ্র হবে তুমি কী করবে যে ওয়াই সহগকে এক্সের সহগকে, এবং কেন্দ্রের ভুজ হবে হচ্ছে তোমার এক্সের সহগ ডিভাইডেড বাই -2। ঠিক আছে, এক্সের সহগ -2 কমা কেন্দ্রের কোটি কী হবে, ওয়াই সহগ ডিভাইড বাই -2, কারণ এটা হবে -g, এটা হবে -f, ওয়াই সহগ -2। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক সরাসরি বের করতে পারবো একটা সমীকরণ থেকে। এখন দেখো বৃত্তের ব্যাসার্ধ কী হয়, এখন দেখো তুমি যদি বাইরে চান্স কী করতে পারো, কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলতে পারো কোনো একটা সমীকরণ থেকে, তাহলে তোমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করার কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ কী হবে, সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ এটা আমি বের করতে পারবো। বৃত্তের ব্যাসার্ধ আমি জানি r √g² প্লাস f² - c, এরকম। তার মানে এখানে এটা যদি বাংলায় দেখো আমি জিও পাই, এফও পাই, আর সি তো এখানে দেওয়াই আছে, সমীকরণে সি তো দেওয়াই থাকবে। তাহলে এটাকে যদি বাংলা লিখে দিই, বা r এরকম, যে তোমরা বলতে পারো যে কেন্দ্রের ভুজ স্কোয়ার, দেখো -g কে যদি স্কোয়ার করে দাও ওটা তো জি স্কোয়ারই হয়, স্কোয়ার প্লাস হচ্ছে আমার কেন্দ্রের কোটি স্কোয়ার মাইনাস তোমার ধ্রুবক পথ, মানে এক্স ওয়াই ছাড়া যে পথটা থাকবে সেটা। সো এটা হচ্ছে আমার বৃত্তের তোমার ব্যাসার্ধ বের করার জন্য সূত্র, বুঝতে পারছো? সো এটা আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমার যদি একটা সমীকরণ দেওয়া থাকে, আমি এই সমীকরণ থেকে সরাসরি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটাই আর কি এখানে বলার ছিল। আর সি হচ্ছে তোমার ধ্রুবক পদ, মানে সমীকরণের যে ধ্রুবক পদ থাকবে, যেটাই থাক, -2 থাক বা +5 থাক, যেটাই থাক। সো এই হচ্ছে ব্যাপার। আর এটা বুঝতে পারছো যে কেন্দ্রের ভুজ স্কোয়ার, এখানে অনেক বলতে পারবে f² g² প্লাস f² আছে, কিন্তু আমার কেন্দ্রের স্থানাঙ্ক ছিল তোমার -g কা -f, আসলে -g² যেটা -g হোল স্কোয়ার করলে আমার কি g² হয়, তাই না? বা -f হোল স্কোয়ার করলে কি হয়, আমার f² হয়। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তুমি এই বাংলা কথাটা মনে রাখলেই হবে আর কি। সো তার মানে আমি বুঝতে পারলাম যে একটা সমীকরণ দেওয়া থাকলে অবশ্যই আমি কেন্দ্রের স্থানাঙ্ক আর হচ্ছে তোমরা কি করতে পারবো, বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো আর কি। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট নেমে বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করা। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। সো এটা আসলে জাস্ট একটা মানে অঙ্কের অংশ, কারণ দেখা যায় অনেক সময় তোমাদের অনেক বড় বড় ম্যাথ করার জন্য সাথে সাথে আমার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা লাগে। সো তখন আমরা এই শর্টকাটে বের করে ফেলি, কারণ এত কষ্ট করে আমাদের -2 দ্বারা ভাগ করে এই করবো সেই করবো, মানে সাজায় গুছায় লেখার এত সময় নেয়। সো এটা শর্টকাট, ওই এমসিকিউতে তোমরা এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে ব্যাপার। তোমার সমীকরণ দেওয়া থাকলে আমি কিন্তু অবশ্যই কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, এটা নিয়ে আমার আলাদা করে চিন্তা করার কিছু দরকার নাই। হ্যাঁ, সো এখন দেখো এই শর্টকাটটা ব্যবহার করার জন্য একটা শর্ত আছে। এখন তোমরা নিজেরা বলো যে এই শর্তটা কী হবে এখানে। দেখো আমরা যখন একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে তখন কিন্তু সবসময় আমার x² প্লাস y² এরকম দেওয়া থাকবে না, ওরকম অনেক সময় থাকবে 2x² প্লাস 2y² বা 5x² প্লাস 5y² প্লাস তোমাদের 10x প্লাস বা -8y প্লাস
6 = 0 এরকম হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। সবসময় এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি পাবা না। সো এই হচ্ছে তোমাদের ঝামেলা আর কি, ঠিক আছে। যেমন দেখো আমি যদি তোমাদের এটাকে একটু দেখাই, যেমন তুমি কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো। যেমন মানে একটা সমীকরণ যদি এরকম দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x, ধরো -6y -1 = 0। সো আমি বললাম এই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে, তুমি কী করো, এটা থেকে বৃত্তের কেন্দ্র আর বৃত্তের ব্যাসার্ধটা বের করে দাও। তাহলে কী হবে, কেন্দ্র দেখো, কেন্দ্রটা হবে, দেখো আমি বলছি কি যে তুমি এক্স এর সহগকে কী করবে, -2 দ্বারা ভাগ করবে, আর ওয়াই এর সহগকে কি আমি -2 দ্বারা ভাগ করবো, এখানে এটাই দিছি। তাহলে এক্স এর সহগ কি চিহ্ন সহ, তাহলে এখানে হচ্ছে -4, -4কে যদি আমি কী করি 2 দ্বারা -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কি 2, আর যদি আমি -6কে যদি আমি কী করি -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 3। তাহলে বৃত্তের কেন্দ্র আমি বললাম 2,3। তাহলে ব্যাসার্ধ কী হবে দেখো, সমীকরণ থেকে ব্যাসার্ধ আমি বের করতে পারবো। ব্যাসার্ধ ছিল এরকম যে r = আমার হচ্ছে দেখো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাসের আমার সিটা কত, এখানে দেখো -1, তাহলে এটা হবে +1, ঠিক আছে, +1। তাহলে কত আসে দেখো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে তোমাদের 4 আর হচ্ছে 9, সো এরকম আসে যে 13 আর হচ্ছে 1, তাহলে √14। এটা হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাকে ধরো আমি যদি আরেকটা সমীকরণ দিই, যেমন এটা, সো আমি বের করতে পারবো। এখন তোমাকে দিয়ে দিল এরকম যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার -6x মাইনাসের ধরো 10y -25 = 0। সো আমি বললাম এই বৃত্তের তুমি একটা কাজ করো, কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো এটার কেন্দ্র কি আসে, এটার কেন্দ্র আসবে, আমি বলছি কি তোমাদের এক্স এর সহগকে আমরা কী বলবো -2 দ্বারা ভাগ করবো। তাহলে দেখো আমি যদি -2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কেন্দ্র আসে কি -2 দ্বারা ভাগ করলে আসবে 3, আর এখানে -2 দ্বারা ভাগ করলে আসবে কি 5, এরকম আসে কেন্দ্র। আর ব্যাসার্ধ তো আসবে কি আমি জানি যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস তোমাদের 25 মানে +25 এরকম আসবে। সো এখন যদি তুমি এটাকে বলো যে ভাই এটার কেন্দ্র এটা, হ্যাঁ তুমি বলতে পারো, কারণ আমি একটু আগে শিখেছি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবো, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করবো, কিন্তু আসলে ভাই এখানে এটা বৃত্তের কেন্দ্র না, এটা বৃত্তের কেন্দ্র না, এটা -g, -f না। কেন না, এর একটা কারণ হচ্ছে এখানে দেখো আমার এক্স আর ওয়াই সহগটা 1 1 না, মানে এখানে x² + y² না, এখানে আছে 2x² + 2y²। সো এই জন্য আমরা আসলে এই সূত্রটা ডিরেক্ট ইউজ করে আমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বা বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো না। সো এর জন্য আমার কী করা লাগবে, অবশ্যই এই শর্টকাট সূত্রটা ইউজ করার জন্য বা শর্টকাট ওয়েতে আমি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার জন্য অবশ্যই আমাকে x² আর y² সহগ 1 বানাতে হবে। তার মানে দেখো আমি কিন্তু সেটা পারবো, কারণ এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এই সমীকরণকে 2 দ্বারা ভাগ করে দিলে অবশ্যই এটা কি x² + y² হচ্ছে। তাহলে দেখো এটাকে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে এটা আসবে কি হচ্ছে x² + y² -3x -5y -25/2 = 0, এটা আসবে। তার মানে এই সমীকরণ থেকে এবার এটা হচ্ছে এটা y², তাহলে এখান থেকে তুমি কি করবে, বৃত্তের কেন্দ্র বের করতে পারবা। সো সি = তুমি কি করতে পারো, দেখো আমি এটা কি করব, -2 দ্বারা ভাগ করলে আসবে 3/2, আর এটাকে ভাগ করলে 5/2 আর কি এরকম আসবে। বা এটাকে তুমি 2 করে দিতে পারো, কারণ কেন্দ্রকে আমি 2 ভাগ করছি, সো এটা করলেও হয়, সমস্যা নেই। আর বৃত্তের ব্যাসার্ধ কী হবে, r = হবে এরকম যে দেখো 3/2 এটার হোল স্কোয়ার প্লাস 5/2 এটার হোল স্কোয়ার, আর এখানে প্লাসের তোমাদের 25/2 এরকম আসে। সো এটা করলে আমার বৃত্তের ব্যাসার্ধ চলে আসবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার বিষয়। এখন একটা জিনিস আমি তোমাদের আগে একটু বলে রাখি, যেমন দেখো আমার এখানে যদি এরকম থাকে, এখানে ছিল মাইনাস, মানে দেখো দুইটার ক্ষেত্রে মাইনাস ছিল, যার কারণে আমি কি হয়েছে চিহ্নটা আসছে হচ্ছে প্লাস বা বৃত্তের স্থানাঙ্ক আসছে প্লাস, ঠিক আছে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আমি -2 দ্বারা ভাগ করলে মাইনাস আসতো। সো এটা একটু দেখে, যদি তোমার সমীকরণে এরকম মাইনাস থাকে, মানে এক্স এর সহগটা মাইনাস, ওয়াই সহগটা মাইনাস, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে মানে পজিটিভ। আর যদি হয় এরকম যে দুইটাই প্লাস, তাহলে কি কেন্দ্রের স্থানাঙ্ক আসবে হচ্ছে তোমার নেগেটিভ। তার মানে মাইনাস থাকলে কিন্তু সুবিধা বেশি, আমি কেন্দ্রের স্থানাঙ্কটা পজিটিভ পাই। সো এটা আসলে অত ইম্পর্টেন্ট জিনিস না। সো এই সূত্রটা ইউজ করার জন্য আমার শর্ত হচ্ছে অবশ্যই আমার x² আর y²টার কী হবে, x² সহগ হচ্ছে 1 হতে হবে। যেমন এটাকে আমি বলে দেবো যে এই সূত্রটা ইউজ করার জন্য
অবশ্যই কি আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি 1 হতে হবে আর কি। সমানই শুধু না, সমান হলে এটা বৃত্তের সমীকরণ, কিন্তু 1 হতে হবে, এটা বুঝতে পারলাম। আর সহগ, এখন এখানে তো আমরা সহগ নিয়ে অনেক কথা বলছি এখানে, কারণ আমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হলে আমাকে -2 দ্বারা ভাগ করা লাগছে x এর সহগকে, আর -2 দ্বারা ভাগ করা লাগছে y এর সহগকে। তাহলে সহগ বলতে আমরা কি বুঝি? দেখো, সহগ বলতে কিন্তু আমরা চিহ্ন সহ বিষয়টাকে বুঝি। সো এটা মাথায় রাখো যে সহগ বলতে কিন্তু অবশ্যই সহগ বলতে চিহ্ন সহ মান, কারণ এখানে শুধু x এর সহগ কিন্তু শুধু 3 না, এটা -3, y এর সহগ শুধু 5 না, এটা -5, ঠিক আছে। সো এই হচ্ছে, বা x স্কয়ার সহগ শুধু এখানে 2 +2, বা y স্কয়ার সহগ এখানে +2, এরকম। এটা অবশ্যই সবসময় প্লাস হবে বৃত্তীয় সমীকরণের ক্ষেত্রে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, সো এটা আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, যেমন এখানে আমরা দেখো তোমাদের সরলরেখা যখন বের করছিলাম বা সরলরেখার সমীকরণ যখন বের করতাম, তখন আমি সবসময় একটা কথাই বলতাম যে আমার যে কোনো একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য মিনিমাম 2টা শর্ত লাগবে। কারণ ওইখানে দেখা যেত যেমন y = mx + c, এখানে আননোন কটা, mটা আননোন, cটা আননোন, তাহলে 2টা আননোন জন্য আমার 2টা কন্ডিশন বা 2টা শর্ত বলে দিবে। কিন্তু দেখো বৃত্তের সমীকরণের জন্য সবসময় আমার মিনিমাম 3টা শর্ত লাগবে। কেন? কারণ দেখো আমি যখন, যেমন বৃত্তের দ্বিতীয় সমীকরণ আমরা h, k, r ছিল, মানে h, k ছিল হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, r ছিল বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখানে আননোন কয়টা? 3টা। আর x y তো থাকবেই, কারণ এটা তোমাদের একটা চলমান বিন্দুর কনসেপ্ট। চলমান বিন্দু চলতে চলতে কি আমার বৃত্তটা বানাইতেছে। সো x y তো তোমার মানে চলক তো এখানে থাকবেই। হ্যাঁ, চলক না থাকলে তো বিন্দুটা চলতেছে না, বৃত্ত হবে কিভাবে? সো x y থাকবে, x y বাদে আমার দেখো এখানে কি কি থাকতেছে, এখানে থাকতেছে তোমাদের h, k, r। তার মানে আমার 3টা আননোন, এই 3টা আননোন মান আমি জানলে আমি একটা বৃত্তের সমীকরণ বের করতে পারি। সো 3টা আননোনের জানার জন্য আমার 3টা কন্ডিশন ওকে বলে দিতে হবে, বা 3টা শর্ত আমাকে বলে দিবে, তাহলে আমি সমাধান করে 3টার মান বের করতে পারবো। সেমভাবে তুমি দেখো, যদি বৃত্তের সাধারণ সমীকরণ চিন্তা করো, সমীকরণের কথা, এখানে কি আমার দেখছি আমার জি আছে, এফ আছে, আর সি আছে। এখানে এর বাদে কিন্তু আর কিছু নাই। সো এই জি এফ সির মান যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। সো তার মানে জি এফ সি, এখানে 3টা আননোন আছে, অবশ্যই আমার কি 3টা কন্ডিশনও আমাকে বলে দিবে, তাহলে আমি কি করতে পারবো? বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তার মানে দেখো সরলরেখা বেলা ছিল 2টা, এখানে আছে আমার 3টা। এই হচ্ছে তোমাদের ঘটনা, এটাও একটু মাথায় রেখো। সো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে ভাই, তাহলে কি সরলরেখা সাধারণ সমীকরণের কনসেপ্ট কি সব শেষ নাকি? আসলে এটা কখনোই শেষ না, এটা নিয়ে আমি আরও কথা বলবো। কারণ দেখো, আমি যে কথাটা বলছি, আমরা 80% অঙ্ক সরলরেখার সাধারণ সমীকরণ দিয়েই করি। কেন করি এটা বুঝতে পারতেছি, যে কত সহজে আমি বৃত্তের কেন্দ্র বের করতে পারতেছি, বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারতেছি, তারপরে একটা সমীকরণকে আইডেন্টিফাই করতে পারতেছি যে এটা কি আমার বৃত্তের সমীকরণ নাকি না। সো এই জন্য এটাকে নিয়ে আমরা আরও কাজ করব। তবে দেখো এখানে আরও, যেমন দেখো এখানে আমার বৃত্তের ব্যাসার্ধটা কী পাইছিলাম, দেখো r হচ্ছে √g² + c² - f²। দেখো বাইরের চান, দেখো এটা কিন্তু আমার রুট আছে ব্যাসার্ধের ক্ষেত্রে, রুট যদি থাকে, দেখো বাইরের চান যদি আমার এই g² + f² মানটা আমার c থেকে ছোট হয়ে যায়, মানে এরকম g² + f² মান হচ্ছে আমার কি c থেকে ছোট আর কি, তাহলে কিন্তু দেখো রুটের ভিতরে মাইনাস চলে আসবে। তার মানে কি এখানে কিন্তু বৃত্তের কোনো অস্তিত্বই থাকতেছে না। রুটের ভিতরে মাইনাস বুঝো, বৃত্তের ব্যাসার্ধ করে এটা একটা তোমার অবাস্তব জিনিস চলে আসতেছে, বা কাল্পনিক জিনিস চলে আসতেছে। সো এখানে আমার সবসময়ের ক্ষেত্রে আমি দেখতেছি g² + f² মানটা অবশ্যই কি আমার c থেকে বড় হবে। সি থেকে যদি বড় না হয়, তাহলে কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধের কোনো অস্তিত্ব থাকবে না। ব্যাসার্ধ যদি না থাকে, তাহলে ওইখানে আমার বৃত্ত আসবে কোথা থেকে? বুঝতে পারছো? সো রুটের ভিতরে মাইনাস আমি আসতে পারবে না, এটাও আমার একটা মাথায় রাখার বিষয়। তার মানে অবশ্যই আমার কি বৃত্ত, যদি তুমি বাস্তব বৃত্ত দিতে চাও, অবশ্যই আমার কি g² + f² মানটা অবশ্যই সি মান থেকে বা ধ্রুবক পদটা থেকে কি বড় হতে হবে। এটা একটু মাথায় রাখো আর কি, ঠিক আছে? নাহলে সেটা বৃত্ত হবে না আর কি। সো সবসময় আর কি এটা হবে, হ্যাঁ, g² + f² মানটা বড় হবে, মানে সি থেকে ছোট হবে না, এটা একটা বিষয়।
সো এখন তোমাদের বৃত্তের সাধারণ সমীকরণ আমরা দেখলাম। এটা আসলে কোনো অনুসিদ্ধান্ত না। তুমি বলতে পারো এটা কি দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত? অবশ্যই না। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। 80% অঙ্ক আমরা এটা দিয়েই করবো আর কি, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই সূত্রটা। সো এই জন্য আর কি আমরা এটাকে আরেকটু ভালো করে দেখবো আর কি। এখন ভালো করে দেখবো বলতে দেখো, এটা দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমরা বৃত্তের সমীকরণ কিনা এটাই আইডেন্টিফাই করতে পারি। সো তুমি এরকম হেডলাইন দিতে পারো যে আমি সরলরেখার সাধারণ সমীকরণকে নিয়ে আরেকটু কাজ করতে চাইতেছি, যেহেতু এটা এত ইম্পর্টেন্ট একটা সমীকরণ। তাহলে এটা বলে আমরা বলতে বৃত্তের চেনার উপায় বা বৃত্তের সমীকরণ চেনার উপায়, বৃত্তের সমীকরণ চেনার জন্য কিছু জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। হেডলাইনগুলো আসলে আমি নিজ থেকেই লিখছি। সো তোমরা লিখতে পারো, না লিখলে হয়, বুঝলেও হয়, সমস্যা নাই। সো এখন দেখো আমার বৃত্তের সাধারণ সমীকরণটা আমি পাইছি এরকম। যেমন এরকম দেখো, ওরা বলে এরকম x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। সো এটা ছিল আমার বৃত্তের সাধারণ সমীকরণ। সো যদি হয় তাহলে এখানে দেখো আমার ধ্রুবক আর চলকগুলা কি কি দেখো। এখানে বলতে পারো আমার চলক x আর y কিন্তু চলক, আর ধ্রুবপদ কি দেখো, এখানে আমার কি x y এগুলো কিন্তু চলক। আর চলক অবশ্যই থাকবে ভাই, চলক না থাকলে বৃত্তের সমীকরণ কখন হবে না। এবং আমার ধ্রুবক কি দেখো, আমার g আছে, f আছে আর c, এগুলা কিন্তু আমার ধ্রুবক। তাহলে g f c, f, ও c হচ্ছে আমার কি ধ্রুবক। ভাই এখানে আসলে প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, চলক যেমন ইম্পর্টেন্ট, ধ্রুবক তত বেশি ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো ভাই 4x বা 5y এরকম হলে, সো 4x 5y এত ভ্যালু কিসে, কেন ভ্যালু আমি দেখাইতেছি। এগুলো একটু উল্টাপাল্টা হলে বৃত্তটা সমীকরণটা একটু উল্টাপাল্টা হলে অনেক অনেক বড় মিস্টেক হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো ওইটাই দেখানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ আর কি, এই কনসেপ্টে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ। সো এখানে GFC ছিল আমার ধ্রুবক আর XY ছিল আমার চলক আর কি, ঠিক আছে। সো ফার্স্ট কথা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণকে চিনতে হবে। তুমি বলতে পারো ভাই আরে বৃত্তের সমীকরণ চেনা তো কত সহজ, আসলে এত সহজ না এখানে। কারণ আমরা সেকেন্ড পার্টে তোমাদের ওখানে পড়াবো, উপবৃত্ত অধিবৃত্ত পড়াবো, তখন তোমরা প্যাচ লাগাই ফেলাইবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন দেখো এখানে ফার্স্ট হচ্ছে আমার চলক আছে। চলক কেন থাকবে? কারণ আমি বলছি যে চলক না থাকলে কখনো বৃত্ত বা সরলরেখা কোনটাই হবে না। কারণ একটা বিন্দু চলতে চলতে কি আমার ওই সঞ্চার পথ দিয়ে বৃত্ত বা তোমার পরাবৃত্ত বা অধিবৃত্ত বা সরলরেখা সব বানাইতেছে, হ্যাঁ। সো বিন্দুটা চললে আমার এক্স ওয়াই স্থানও কি আমার চেঞ্জ হয়, হ্যাঁ, তাই আমার এক্স ওয়াই কি অবশ্যই এখানে থাকবে। সো এই হচ্ছে ঘটনা। এখন যেমন আমরা ওইখানে সরলরেখা সমীকরণে দেখছি যে তোমাদের যে গণনাগুলো ওখানে এক্স ওয়াই ছিল বা শুধু এক্স ছিল বা শুধু ওয়াই ছিল এরকম। সো এখন আমি তোমাদের দেখো সরলরেখা পড়ানোর সময় ওইখানে কিন্তু দেখাইছি যে কীভাবে আমরা একটা সরলরেখা সমীকরণ চিনতে পারি। আমি ওখানে বলছিলাম যে এক্স আর ওয়াইয়ের পাওয়ার সবসময় 1 হয়, কখনো কি -1 হতে পারে না বা 2 হতে পারে না, এরকম হতে পারে না। ওইখানে আমি বলছিলাম, তোমরা সরলরেখা পড়লেই বুঝতে পারবা। সো সেমভাবে এখানেও আমি কিছু জিনিস বলবো। সো এখন কথা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দেখে আমরা যখন সাথে সাথে চিনে ফেলতে পারি যে হ্যাঁ এটা একটা সরলরেখার সমীকরণ। সো সেমভাবে আমরা একটা বৃত্তের সমীকরণ দেখি, তোমাকে সাথে সাথে বলতে হবে যে হ্যাঁ এটা একটা বৃত্তের সমীকরণ। এখন দেখো এখানে তোমাদের যেই জিনিসটা আমি বলবো আর কি, যেমন দেখো এখানে আমার শুরুতে আমরা চলক নিয়ে কথা বলি আর কি। সো এখানে আগে চলক নিয়ে, এখানে চলক যেমন ইম্পর্টেন্ট, ধ্রুবক তেমন ইম্পর্টেন্ট। সরলরেখা তো ধ্রুবক ইম্পর্টেন্ট ছিল না, তবে বৃত্তের ক্ষেত্রে অবশ্যই এই জি এফ যা সি আছে সবগুলো ইম্পর্টেন্ট। তাহলে শুরুতে আমরা চলক নিয়ে কাজ করি। চলক নিয়ে যদি বলি, চলক নিয়ে কাজ করলে দেখো, যেমন আমি আগে বলি চলকগুলো কী হবে। দেখো এখানে প্রথম শর্ত বৃত্তের সমীকরণ হওয়ার জন্য, আচ্ছা এটা দিয়ে লিখি। এবার 1 নম্বর শর্ত হচ্ছে 1। শর্ত 1 কী হবে আমার? দেখো এখানে
আমরা সরলরেখার সমীকরণে কি বলছিলাম যে এক্স আর ওয়াই এর পাওয়ারটা বা ঘাতটা সর্বোচ্চ 1 হতে পারবে আর কি, 1 হতে পারবে। সো সেমভাবে এখানে আমার বৃত্তের সমীকরণে বলবো যে এক্স আর ওয়াই এর ঘাত বা পাওয়ার সর্বোচ্চ 2 হতে পারবে। দেখো এখানে সর্বোচ্চ 2 আছে, ঠিক আছে। সো এখানে তুমি বলতে পারো যে এক্স ও ওয়াই এর ওয়াই চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার সর্বোচ্চ আমার কি ঘাত হতে হবে কত, 2, ঠিক আছে। পাওয়ার হতে হবে 2 আর কি, সর্বোচ্চ পাওয়ার আর কি, বা এরকম আর কি, বা অর এরকম বলতে হবে এক্স স্কোয়ার আর কি আবার ও ওয়াই স্কোয়ার কি থাকতেই হবে। এটা আমার ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হচ্ছে এটা, বুঝতে পারছো? আর এটা কেন বললাম, কারণ দেখো আমার সরলরেখার সমীকরণে আমরা দেখি সবসময় এক্স বা এক্স ওয়াই থাকতো, যেমন এক্স প্লাস বি প্লাস সি, বা একটা থাকলেও হতো, যেমন ওয়াই ইকুয়াল টু তোমার এম এক্স, বা তোমরা কি বলে মানে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 2, এগুলো সরলরেখা ছিল, মানে তোমাদের ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল, এগুলো কিন্তু সরলরেখা ছিল। সো একটা চলক থাকতো আর একটা চলক না থাকলেও ওটা কি হতো, আমার সরলরেখার সমীকরণ হতো, বা দুইটা থাকলেও কি সরলরেখার সমীকরণ হতো, তাদেরকে পাওয়ারটা সবসময় 1 হতো আর কি, বা সর্বোচ্চ পাওয়ার আমার কি 1 হয়েছে এখানে। সো সেমভাবে এখানে দেখো আমার এখানে সর্বোচ্চ পাওয়ার বলতে এখানে ভাই -1 হলেও তো হয় না, মানে পাওয়ারটা সবসময় 1 হতে হবে, এটা হচ্ছে মেন কথা সরলরেখার ক্ষেত্রে। বৃত্তের ক্ষেত্রে দেখো আমার সর্বোচ্চ পাওয়ার হতে পারবে 2, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এক্সও আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াইও আছে। তো তাদের সর্বোচ্চ পাওয়ার কত, 2, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে, আর এখানে 1 আছে আর কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরকম হতে পারে, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার এরকম কিছুই থাকতে পারবে না এখানে। সর্বোচ্চ পাওয়ার থাকবে আমার 2। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই থাকতে হবে, কারণ আমি সরলরেখার সমীকরণ দেখছি একটা চলক থাকে একটা চলক না থাকলেও এটা সরলরেখার সমীকরণ হয়, কিন্তু বৃত্তের ক্ষেত্রে এটা হবে না, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আবার দুইটাই থাকতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, মানে একটা থাকলো আর একটা থাকলো না, বিষয়টা এরকম না, দুইটাই থাকতে হবে। সো এই জন্য আমি এইটাও লিখে দিলাম। যেমন দেখো যদি এরকম হয়, যেমন আমি যদি এরকম বলি, কালো কলমটা দেখো, যেমন এইটা, যেমন দেখো আমি কি করলাম, যদি এরকম লিখি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y, মানে একটা আছে আরেকটা নেই, -5 ইকুয়াল টু 0, এটা কি বৃত্তের সমীকরণ হবে? দেখো এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2 আছে, ওয়াইও আছে, মানে আমার সব শর্ত কন্ডিশন কিন্তু মাইনাস আছে, এক্স স্কোয়ার চলকের সর্বোচ্চ কাজ 2 হবে, হ্যাঁ এটা মাইনাস আছে, কিন্তু কাহিনী হচ্ছে আমার দ্বিতীয় এটা আসে না, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, শুধু এক্স স্কোয়ার আছে। সো এটা অবশ্যই কি বৃত্তের সমীকরণ না, এটা হবে পরাবৃত্ত আর কি। ওই যে আমরা পড়ছিলাম বা আমি একটু বলছিলাম আর কি, যে একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, তাহলে সেটা হয় কি পরাবৃত্ত বা প্যারাবোলা, তোমাদের যদি মনে থাকে আর কি, ঠিক আছে। কারণ এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার নাই, ঠিক আছে। বা যদি এমন হয়, ধরো ওয়াই স্কোয়ার মাইনাসের 5x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাও কিন্তু আমার বৃত্তের সমীকরণ হবে না, এটাও পরাবৃত্ত। কেন পরাবৃত্ত? কারণ হচ্ছে এখানে আমার একটা চলকের সর্বোচ্চ পাওয়ার 2, একটা চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে। সেটা হচ্ছে প্যারাবোলা। হ্যাঁ, তার মানে তুমি এটা বলতে পারো যে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই থাকতে হবে, এটা একটা শর্তের ভিতরে আমি দিলাম। হ্যাঁ, সো এটা হলো আমার ফার্স্ট শর্ত। এখন সেকেন্ড শর্ত যদি আমি বলি যে এখানে এরকম সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে আর দুইটাই থাকতে হবে। এখন সেকেন্ড শর্ত হচ্ছে 2 নাম্বার শর্ত নাম্বার, খুবই ইম্পর্টেন্ট এগুলো ভাই, খুবই ইম্পর্টেন্ট। ইভেন্ট অ্যাডমিশন টেস্ট বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এগুলো আসে। সো মানে তুমি একটা বৃত্তের সমীকরণ চিনো কি না। এখন আরেকটা কথা, তোমরা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, সহগ সমান হতে হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কি আমার সমান হতে হবে, এটা হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কিন্তু 1 আছে, সহগ কিন্তু আমার প্লাস সহ আর কি, বা মাইনাস সহ, মানে চিহ্ন সহ
সংখ্যাটাকে আমরা বলতেছি হচ্ছে সহগ, ঠিক আছে। যেমন দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ, যেমন আমি যদি বলি এরকম, ধরো এরকম আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5y মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা আমার একটা বৃত্তের সমীকরণ, কোনো সন্দেহ নেই। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান আছে 1 1 আছে, কোনো সমস্যা নেই। এখন যদি আমি এরকম বলি যে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস 10 ইকুয়াল টু 0, এরকম বলি। দেখো এটা কি বৃত্তের সমীকরণ হবে? হ্যাঁ, এটাও বৃত্তের সমীকরণ হবে, কারণ এখানে আমার কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান আছে, মানে 5 5 আছে আর কি। তো এটাকে 5 দ্বারা ভাগ করলে কিন্তু আমি এই এক্স ওয়াই চলে আসবে, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসবে। সো এটাও কিন্তু আমার বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো? তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কিন্তু সমান আছে, কিন্তু যদি এরকম হয় ধরো যে থ্রি এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাসের 5x মাইনাসের 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা কি বৃত্তের সমীকরণ হবে? দেখো এটা বৃত্তের সমীকরণ হবে না, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমার ফার্স্ট কন্ডিশন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই। দেখো এক্স এর ওয়াই সর্বোচ্চ পাওয়ার 2, হ্যাঁ এটাও মাইনাস আছে। সেকেন্ডে এটাও মাইনাস আছে, এক্স স্কোয়ার স্কোয়ার দুইটাই আছে, কিন্তু কাহিনী হচ্ছে 3 নাম্বার আমার এই যে শর্তটা আছে বা 2 নাম্বার যে শর্তটা আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কিন্তু আমার সমান একটা 3, এক্স স্কোয়ার সহগ 3 আর ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে 5। তাহলে এটা কখনোই আমাকে অন্য যা কিছুই হোক, অন্য যাই হোক, এটা কখনো আমাকে বৃত্তের সমীকরণ হবে না, বুঝতে পারছো? কারণ সহগটা সমান না, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার যদি সহগ সমান না হয় সেটা বৃত্ত না, আর যাই হোক অন্য যাই হোক সেটা কোনো সমস্যা না। এখন কথা হচ্ছে যদি এরকম হয় যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগটা সমান না হয়, তাহলে সেটা হচ্ছে চ্যাপ্টা বৃত্ত, বা এটাকে বলা হচ্ছে তোমাদের উপবৃত্ত। তোমাদের মনে থাকে এটাকে বলে উপবৃত্ত বা চ্যাপ্টা টাইপের বৃত্ত, মানে এইরকম আর কি, একটা চমচমের মতো, হ্যাঁ এরকম ছিল আমার উপবৃত্ত। সো এই হচ্ছে তোমাদের ঘটনা, বুঝতে পারছো? আর সহগ মানে তো তোমরা বুঝবে, একটা হচ্ছে তোমার এরকম যে ওরা বলে মান সমান থাকতে হবে, মানটা তো একেবারে চিহ্ন সেম থাকতে হবে, চিহ্ন একই। সহগ সমান বলতে এই দুইটা কথা বোঝায় আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? বা তোমাকে যদি আরেকটা সমীকরণ দিই, যেমন এইরকম যে 7x স্কোয়ার মাইনাসের 7y স্কোয়ার মাইনাসের 3x মাইনাস 10y মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা কি বৃত্তের সমীকরণ? এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কিন্তু আমার কি আসছে, দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে, এটা কি বৃত্তের সমীকরণ? না, এটাও বৃত্তের সমীকরণ না, কারণ বৃত্তের সহগ সমান না। তুমি বলতে পারো ভাই এটা তো সহগ সমান, এখানে 7 আছে, এখানে 7 আছে, কিন্তু ভাইয়া আমার কথা হচ্ছে আমরা সহগ বলতে কি বুঝি, একটা হচ্ছে মান সমান, চিহ্ন সেম। তারপরে দেখো এখানে মানটা আমার কি সমান আছে, 7 7 এ আছে, কিন্তু আমার চিহ্নটা সেম না, এটা হচ্ছে কি প্লাস 7, এটা হচ্ছে মাইনাস 7, তারপরে এটা বৃত্ত না আর কি। তার মানে সহগের মাঝে কিন্তু আমার দুইটা কথা, বুঝতে পারছো? একটা হচ্ছে মান সমান, একটা হচ্ছে আমার চিহ্ন একই, হ্যাঁ সহগ সমানের মাঝে হচ্ছে আমার দুইটা কথা, এটা একটু মাথায় রাখো, মান সমান চিহ্ন একই আর কি। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সহগ হয় সবসময় কি আমার চিহ্ন সহ, এটা মাথায় রাখো আর কি। সহগ সবসময় বোঝায় কি আমার চিহ্ন সহ। সো এখানে প্লাস 7 আছে, মাইনাস 7 আছে, সো এটা কি আমার সহগটা কিন্তু আমার সমান না, সহগ সমান না হলে এটা আমার আর যাই হোক বৃত্ত হবে না আর কি, ঠিক আছে। তার মানে এটা আসলে এটাকে ওরা বলে, এরকম যদি হয় এটাকে বলা হচ্ছে আমার অধিবৃত্ত আর কি, তোমার তো মনে থাকে এটাকে বলে অধিবৃত্ত। এগুলো আমি সেকেন্ড পার্টে পড়াবো, মাথা ঘামানোর দরকার নেই। এখানে দেখো সহগটা কি আমার সমান না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কোনো সমস্যা নেই, কিন্তু সহগটা আমার সমান না, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে এটাকে ওরা বলে অধিবৃত্ত। অধিবৃত্ত ছিল এরকম, কিন্তু মনে থাকে এরকম আর কি। আমি সরলটাকে পড়ানোর সময় একটু একটু ধারণা দিচ্ছি, সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু না, এটা খুব ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড পার্টের চ্যাপ্টার 6-এ ম্যাথ সেকেন্ড পার্টে আর কি। সো এই হচ্ছে ঘটনা। এখন আরেকটা শর্ত আছে, সো এটা হচ্ছে শর্ত নাম্বার 3। ধরো শর্ত নাম্বার হচ্ছে আমার 03। সো আগে একটা এক্সাম্পল দিই, ধরো এরকম যে ধরো এরকম আছে যে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আমি সব শর্ত মেনে দিলাম আর কি। ধরো মাইনাসের 2xy প্লাস হচ্ছে তোমার 5x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0,
এটাকে বৃত্তের সমীকরণ কিনা। দেখো তোমরা এই যে তিনটা জিনিস আছে সব মাইনে নিয়েছে। একটা নাম্বার এক্স ওয়াই চলে সর্বোচ্চ পাওয়ার 2 আছে, হ্যাঁ আছে। 2 নাম্বার হচ্ছে আমি দেখছি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই আছে। বা 3 নম্বরে আমরা দেখছি এখানে কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমার কি সহগটা কি আমার সমান হতে হবে। দেখো দুইটা সহগের সমান, দেখো মান সমান 3 আমার কি আবার কি আসছে, আর দুইটাই কি প্লাস প্লাস চিহ্ন যুক্ত আর কি, ঠিক আছে। তার মানে সব কন্ডিশন মেনেছে। তাহলে এটা কি আমার বৃত্ত না, এটাও আমার বৃত্ত না। কেন বৃত্ত না? কারণ দেখো এখানে আমার একটা এক্স ওয়াই আছে একসাথে, বুঝতে পারছো ঝামেলাটা কোথায়। মানে এটা আমার সব শর্ত মেনে নিলেও এটা আমার বৃত্ত না, কারণ আমার এই একটা বৃত্তের সমীকরণে কি কখনো এক্স ওয়াই সম্মিলিত পদ থাকতে পারবে না। এক্স ওয়াই যদি আমার একসাথে থাকলে সেটা আর যাই হোক বৃত্ত হবে না আর কি, ঠিক আছে। সো এক্স ওয়াই থাকতে পারবে না। এটা এক্স ওয়াই আসলে থাকতে পারে পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্তে, কিন্তু আমার কি হবে না, এক্স ওয়াই একসাথে থাকতে পারে না। মানে এক্স আর ওয়াই আলাদা আলাদা থাকতে পারে, 5x 3y এরকম আলাদা আলাদা, কিন্তু এক্স ওয়াই সম্মিলিত পদ বা তারা সম্মিলিতভাবে একসাথে থাকতে পারবে না বা গুণ আকারে থাকতে পারবে না আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। সো তোমার 3 নম্বর সূত্র তাহলে এরকম যে বৃত্তের সমীকরণে বলতে পারবো যে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্মিলিত পদ থাকতে পারবে না, মানে গুণ আকারে তারা সম্মিলিত পদ থাকতে পারবে না। হ্যাঁ, এক্স ওয়াই সম্মিলিত পদ থাকতে পারবে না, এটা হচ্ছে আমার কি 3 নম্বর শর্ত, খুবই ইম্পর্টেন্ট আর কি, বুঝতে পারছো। সো এখন এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আর কি দেখাবো, দেখো সো এটা গেল একটা, বা এরকম এইটাও কিন্তু আমার বৃত্তের সমীকরণ না। যদি এরকম বলি তোমাকে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy প্লাস 3x মাইনাস 2y প্লাস 2 = 0, এটাও কিন্তু আমার বৃত্তের সমীকরণ না, কারণ এখানে কি আমার এক্স ওয়াই সম্মিলিত পদ আছে আর কি, বুঝতে পারছো। সো এই হচ্ছে ব্যাপার। এখন তুমি বলতে পারো যে ভাই এর বাইরে তো আর কোনো শর্ত অসম্ভব না। যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল দিই এরকম, যে খুবই ইম্পর্টেন্ট, দেখো এরকম, এটা আসলে ভাই কেউ বলে না, কারণ এটা মানে একদম বোঝার উপায়ই নেই। যেমন ওরা এরকম বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 100 = 0। সো এটা কি বৃত্তের সমীকরণ কিনা? দেখো এমন কোনো শর্ত নাই যে ও নামে আনেছে, এটা কেউ বলতে পারবো না যে ভাই এটা বৃত্তের সমীকরণ না। এটা 3টা শর্ত মানছে। একটা মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি সহগটা কিন্তু আমার সমান, হ্যাঁ, বা সর্বোচ্চ পাওয়ার কি আমার 2 হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা আছে, বা এই শর্তে আমার কি হয়েছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান আছে, দেখো দুইটাই 1 চিহ্ন সহ, মান আর চিহ্ন কিন্তু আমার একই। 3 নম্বর শর্ত কিন্তু আমি মেনে, যখন এক্স ওয়াই সম্বন্ধে কোনো পদ নেই, তাহলে এটা অবশ্যই নিশ্চিতভাবে তুমি বলতে পারো এটা বৃত্তের সমীকরণ। কিন্তু ভাই এটাও আসলে বৃত্তের সমীকরণ না, মানে তারপরে এটা কি আমার বৃত্তের সমীকরণ না, কিন্তু কেন এটা বৃত্তের সমীকরণ হলো না আর কি। আসলে তুমি কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করলে বুঝতে পারবে কেন এটা বৃত্তের সমীকরণ না। দেখো আমি যদি এর কেন্দ্রটা বের করি, কেন্দ্রটা কি আসবে, আমি বলছি যে -2 দ্বারা ভাগ করবো তাহলে আসবে 1, আর y এর সহগ কি -2 দ্বারা ভাগ করলে আসবে কত 2, তাহলে আমার কত আসছে তোমার কেন্দ্র আসছে তোমাদের 1,2। তাহলে দেখো আমি যদি বৃত্তের ব্যাসার্ধটা বের করি r = কি হবে, যেমন দেখো এখানে 1 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত আসবে 4, আর তোমাদের কত মাইনাসের 100 মাইনাস 3 ছিল, তাহলে এটা কি আসছে r = দেখো এটা হচ্ছে তোমার 4 + 1 5 আর হচ্ছে -100, তাহলে এটা -95। এই দেখো আসল ঝামেলাটা এখানে কি হয়েছে, তোমাদের রুটের ভেতরে মাইনাস চলে আসছে, মানে ব্যাসার্ধ পাইছে √-95, বুঝতে পারছো, রুটের ভেতরে মাইনাস চলে আসছে। তবে এটা কি আমার অবশ্যই কি আর জায়গাটা কিন্তু বাস্তব কোনো সংখ্যা না, বা এটা বাস্তব কোনো জিনিস না, এটা হচ্ছে অবাস্তব, বা এটা কি আমার কাল্পনিক, বা এটা জটিল আর কি, ঠিক আছে। এটা আমার বৃত্তের সমীকরণ না, কারণ এখানে অবশ্যই আমার কি হয়েছে যে এই যে আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ছিল, এটার মান কি আমার সি হতে কি ছোট হয়ে গেছে, বুঝতে পারছো, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থেকে আমার সি এর মানটা কি বড় হয়ে গেছে। দেখো এটা আসছে মাত্র 5,
1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে আসে যোগ করে আসে 5, এটা হয়ে গেছে কি আমার, এটা হচ্ছে আমার 100, তাহলে অবশ্যই সিটা কি আমার বড়, এই জন্য আমার কি হচ্ছে এখানে সি বড় হওয়ার কারণে এটা রুটের ভিতরে মাইনাস চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার 3 নম্বর শর্তটা কি বলতে পারবো যে অবশ্যই আমার কি রুটের ভিতরে মাইনাস আসতে পারবে না। হ্যাঁ, রুটের ভিতরে কখনো মাইনাস আসতে পারবে না। সো এই হচ্ছে ঘটনা, তার মানে কি রুটের ভিতরে আমার প্লাস আসা লাগবে, মানে অবশ্যই কি রুটের ভিতরে আমার কি প্লাস আসা লাগবে, এই হচ্ছে তোমার মেইন। প্লাস না আসলে ওইটা ভাই বৃত্তের কোনো আমি মানে বৃত্তের যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ অস্তিত্বই পাচ্ছি না আমি, বাস্তবিক এটা কাল্পনিক হয়ে যেতেছে বা এটা অবাস্তব হয়ে যেতেছে বা এটা জটিল হয়ে যেতেছে। সো সেটা নিয়ে তো আমি কাজ করতে পারবো না। সো এই জন্য ওরা 3য় নাম্বার বা এটাকে বলে শর্ত নম্বর 4 বলতে পারো, শর্ত 04, সেটা হচ্ছে আমার কি যে এরকম ওরা বলে যে তোমরা দেখো আমার বাস্তব বৃত্ত পাওয়ার জন্য বা বৃত্ত হওয়ার জন্য অবশ্যই আমার কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা অবশ্যই, দেখো এটা ছিল আমার কি জি স্কোয়ার, এটা ছিল আমার কি এফ স্কোয়ার মান, তাহলে দুইটাকে যোগ করে আমি পাইছি 5। ঠিক আছে, মানে 1 + 4 5। তাহলে দেখো আমার কি হতে হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা অবশ্যই কি আমার সি হতে বড় হতে হবে, কারণ আমার এটা দেখো কি ছিল আর ইকুয়াল টু ছিল হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে দেখো যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা বড় হয় অবশ্যই সি থেকে বড় হয়, তাহলে এটা মান আমি পজিটিভ পাবো, পজিটিভ পাইলে আমি ওখানে বাস্তব বৃত্ত পাবো বা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা যদি এখন দেখো যদি আমার রুটের ভিতরে প্লাস আসতে হয় তাহলে অবশ্যই আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মান কি আমার সি হতে বড় হতে হবে, সি হলে আমি কী পাবো, বাস্তব বৃত্ত পাবো, কারণ ব্যাসার্ধ আছে রুটের ভিতরে আমার প্লাস আসতেছে আর কি। হ্যাঁ, বা তোমরা বলতে পারো যে বড় জোর আমি এরকম হতে পারে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি হতে পারে, বা দুইটার মান সমান হতে পারে, মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মান যেটা আর সি এর মানটা সমান, তখন আমার রুটের ভিতরে বড় জোর শূন্য আসতে পারে এরকম। ঠিক আছে, সো কিন্তু মাইনাস আসতে পারবে না। তাহলে ধরো একটা গণনা করতে পারে যে এরকম যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এটার মান আমার কী হতে পারে যে সি এর সমান, তাহলে আমার রুটের ভিতরে শূন্য আসবে, মানে এখানে রুট 0 আসবে, তাও কিন্তু একটা হয় এটা মানা যায়, কিন্তু মাইনাস আসলে ভাই মানা যায় না একদম। তাহলে এটা কী হবে আমার যদি এরকম আসে, ওরা বলে হচ্ছে ওরা বলে আমরা হচ্ছে বিন্দুবৃত্ত পাবো আর কি, বিন্দুবৃত্ত। কারণ দেখো এখানে আমার মানে ব্যাসার্ধটা থাকতেছে না, এটা শূন্য আর ইকুয়াল টু 0 চলে আসতেছে, কোনো ব্যাসার্ধ নাই, কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধটা একটা বিন্দুর উপরে পড়ে যেতেছে আর কি, মানে কেন্দ্রের উপরে আমার ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ তো নাই, সো কেন্দ্র থেকে কোনো দূরত্ব নাই, মানে আমি ধরো আমার উপর আমার কাঁধের উপর আমি বসে থাকলাম আর কি, বিষয়টা এমন দাঁড়ায় গেছে। সো আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই, সো এটা হচ্ছে ঘটনা, কিন্তু মাইনাসটা আসতে পারবো না। 3 নাম্বার যদি এরকম চলে আসে বাই চান্স জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা আমার কি সি থেকে যদি ছোট হয়ে যায় তখন হচ্ছে আসলে ঝামেলাটা হয়, তুমি বলতে পারো যে কোনো বাস্তববৃত্ত পাওয়া যাবে না আর কি, কোনো বাস্তব বৃত্ত পাবা না বা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের আসল ব্যাপার। সো এটা আসলে বুঝতে পারছো আশা করি, মানে 4 নম্বর শর্তটা অবশ্যই আমার কি যে বাস্তববৃত্ত পাওয়ার জন্য আমাকে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটাকে অবশ্যই সি থেকে বড় হতে হবে আর কি। ঠিক আছে, বা বর্জন আমি বলতে পারি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা আমার কি সির সমান হতে পারে, বা আমার রুটটা 0 আসতে পারে, তখনও আমি কি মানে রুট 0 আসলে কি হবে, আবার ওটাও মানা যায় রুটের ভেতরে যদি আমার কি 0 চলে আসে। সো ওইখানে তখন হচ্ছে আমার কি দেখো রুটের ভেতরে 0 চলে আসলে আমার কি আসতেছে আর ইকুয়াল টু কিন্তু 0 আসতেছে, সো আর ইকুয়াল টু 0 আসে মানে ব্যাসার্ধ শূন্য আর কি। ঠিক আছে, সো তখন আমরা কি করবো, একটা বিন্দুর মতো বৃত্ত পাবো আর কি, বুঝতে পারছো? মানে একটা বিন্দুর মতো পাবো আর কি। ঠিক আছে, মানে যখন ওটাকে বলা হয়েছে বিন্দু বৃত্ত। সো মানে এরকম যে মানে শূন্য ব্যাসার্ধের একটা বৃত্ত আর কি, বুঝতে পারছো? কারণ এখানে ব্যাসার্ধ আমি শূন্য পাইতেছি, সো এটাকে বলা হচ্ছে শূন্য ব্যাসার্ধের একটা বৃত্ত, বুঝতে পারছো? সো আমরা এটাকে বলবো হচ্ছে মানে বিন্দু বৃত্ত বলে এটাকে, বিন্দু বৃত্ত। বিন্দুবৃত্ত মানে যে বৃত্তের আর কি ব্যাসার্ধ শূন্য সেটাকে বলা হচ্ছে, যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেটাকে বলা হয় বিন্দুবৃত্ত আর কি। ঠিক আছে, সো শূন্য পর্যন্ত হচ্ছে আমার বাস্তব, এটাও মানতে পারবো আমি, বিন্দুবৃত্ত পাবো, কোনো সমস্যা নেই। কিন্তু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা যদি আমার সি থেকে ছোটো হয়ে যায় তাহলে হয় ঝামেলাটা, তখন কোনো বাস্তববৃত্ত আমার পাওয়া যাবে না। তাহলে অবশ্যই আমার কি যে জি স্কোয়ার এফ স্কোয়ার মান কখনো কি মাইনাস সি থেকে ছোটো হবে না আর কি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আর মাইনাস আসলে কিন্তু আমি ওখানে কিন্তু কোনো বাস্তববৃত্তের অস্তিত্ব পাওয়া যাবে না, এটা একটু মাথায় রাখবো। সো এই হচ্ছে তোমাদের ঘটনা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত ছিল।
আর বিন্দু বৃত্তের কনসেপ্টটা মাথায় রাখো। বিন্দু বৃত্ত কি, যেই বৃত্তের ব্যাসার্ধটা শূন্য হয় তাকে বলা হয় বিন্দু বৃত্ত আর কি। ঠিক আছে, ওখানে কেন্দ্র আর তোমার কেন্দ্র আর ব্যাসার্ধটা কিন্তু একটা বিন্দুর উপর থাকতেছে, ওখানে কি আমার কোনো ব্যাসার্ধ থাকতেছে না। ঠিক আছে, মানে একটা বিন্দুর মতো পাবা আর কি, যেমন কেন্দ্র আর ব্যাসার্ধের এখানে কোনো আমি দূরত্ব পাইতেছি না আর কি। সো মানে শূন্য ব্যাসার্ধের একটা বৃত্ত। সো এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো এটা? সো এই মানে আমরা বুঝতে পারলাম যে একটা সমীকরণ দেখে কিন্তু আমি অবশ্যই একটা এটা কি বৃত্তের সমীকরণ কিনা এটা আইডেন্টিফাই করতে পারবো। ফার্স্টে অবশ্যই চেক করবো যে ওখানে আমার এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ 2 আছে কিনা, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই কি আমার আছে কিনা। 2 নম্বরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সহগ কি আমার কি সমান আছে কিনা, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি সহগ কি বা মান আর চিহ্ন কি একই আছে কিনা এটা দেখতে হবে। আর 3 নম্বর আমরা দেখছি এক্স ওয়াই সম্বন্ধিত কোনো পদ ওখানে বা এক্স ওয়াই গুণাকার থাকতে পারবে না। আর 4 নম্বরে অবশ্যই দেখছি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা আমার সি থেকে বড় হতে হবে বা সর্বোচ্চ সি এর সমান হতে পারে। যদি সি এর সমান হয় সেক্ষেত্রে বাস্তব আসবে, তবে সেটা আমার কি একটা বিন্দুবৃত্ত হবে যার আমার ব্যাসার্ধ শূন্য, হ্যাঁ, যেটাকে আমরা বলছি বিন্দুবৃত্ত। সো এই করো না। আর যদি বাই এনি চান্স যদি জি স্কোয়ার এফ স্কোয়ার মানটা সি থেকে ছোটো হয়ে যায় সেখানে কোনো বাস্তব বৃত্ত পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা সমীকরণ দেখে এটা বৃত্তের সমীকরণ কি না আর কি। ঠিক আছে, যেমন সরলরেখার সমীকরণে আমরা দেখছি যে এক্স আর ওয়াই থাকলে, যেটা আমরা সরলরেখার সমীকরণ বলছিলাম, বা এক্স আর ওয়াই এর কি পাওয়ারটা 1 দেখে বুঝতে পারতাম যে সেটা কি আমার একটা সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এক্স ওয়াই থাকলে সেটা সরলরেখার সমীকরণ হবে, সেটা আমরা জানি। কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা থাকলে আমার বৃত্ত হবে এমন না, তার জন্য আমার কী করতে হবে, অনেকগুলো শর্ত অবশ্যই কি মেনে নিতে হবে আর কি, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন এই সমীকরণ আইডেন্টিফাই করা নিয়ে বা চিনতে পারলে তুমি ডিউতে মোটামুটি মনে করো কয়েকটা প্রশ্ন এমনি পাওয়া যাবে। সো এগুলো থেকে আসে, বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনা। সো এটা গেলো একটা কথা। আর আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে আমাদের মানে 3 নম্বর সমীকরণ নিয়ে ভাই কথার শেষ নাই, বা সাধারণ সমীকরণ নিয়ে কোনো কথার শেষ নেই। যেমন আমি তোমাদের একটু আগেই বলছি যে সরলরেখার সমীকরণে আমাকে 2টা আননোন ছিল, সো মিনিমাম 2টা কন্ডিশন দিয়ে আমরা কী করছি, সরলরেখার সমীকরণ বের করতে পারছি আর কি। ঠিক আছে, সো সেমভাবে তোমরা বলতে পারবা যে এরকম, তার মানে আমরা ওইখানে বুঝতে পারলাম যে আমার একটা সরলরেখার সমীকরণের জন্য অবশ্যই আমার কি 2টা কন্ডিশন লাগবে, কারণ 2টা আননোন থাকতো এখানে। ঠিক আছে, সো সেমভাবে এখানে বৃত্তের সমীকরণে আমি বলছি জিএফসি বা এস কমা কে কমা আর 3টা আননোন থাকবে। সো মিনিমাম তুমি 3টা শর্ত যদি বলে দেয় তাহলে অবশ্যই আমি কী করতে পারবো, আমরা কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে পারবো আর কি। ঠিক আছে, মিনিমাম তোমাকে 3টা শর্ত বলে দেবো, কারণ এখানে আমরা 3টা জিনিস দেখছি আর কি, 3টা ধ্রুবক দেখছি, একটা জি দেখছি, একটা আমি এফ দেখছি, একটা সি দেখছি। ঠিক আছে, বা আমি এস কমা কে কমা আর দেখছি আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে মিনিমাম তোমাকে 3টা শর্ত বলে দেবে আর কি। ঠিক আছে, 3টা শর্ত ছাড়া তুমি কোনো বৃত্তের সমীকরণ বের করতে পারবা না, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এরপরে সামনে আমরা দেখো এতক্ষণ আমরা কিন্তু চলক নিয়ে কথা বলছি, যে বৃত্তের সমীকরণের চলকগুলা দেখে আমি বুঝতে পারতেছি যে ঘটনাগুলো কী ঘটতে, এটা কি বৃত্তের সমীকরণ নাকি না, এটা কোনো সমস্যা না। সো এখন দেখো আমি একটু ধ্রুবপদ নিয়ে কথা বলবো আর কি, কারণ দেখো আমার হয়তো সরলরেখার সমীকরণে ধ্রুবপদ অত ইম্পর্টেন্স না, কিন্তু বৃত্তের সমীকরণে খুবই ইম্পর্টেন্ট ভাই। যেমন দেখো আমি যদি একটু এরকম বলি, যেমন সাধারণ সমীকরণ নিয়ে আমি কাজ করব, যেমন একটু আগে বলছি কি চলক নিয়ে করছি, এখন তুমি বলতে পারবো যে সাধারণ সমীকরণে আমি কী করি, এরকম যে কারণ আমি কি ধ্রুবপদ নিয়ে ধ্রুবপদগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছি, পদ নিয়ে কাজ করলে যদি কাজ করি তাহলে দেখো বিষয়টা কেমন দাঁড়ায়। যেমন এখানে দেখো আমার আমি তো জানি যে আমার সমীকরণটা ছিল এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। সো এইচের সমীকরণ এখন কেন্দ্র ছিল কি আমার মাইনাসের জি কম মাইনাসের, এটাও আমার কি ধ্রুবক। আর পাশে ব্যাসার্ধ ছিল আমার কি আর ইকুয়াল টু আমি বলছি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, সো এখানে দেখো ধ্রুবপদ কী কী, চলক আমার এক্স ওয়াই আমার কোনো সমস্যা নেই, এতক্ষণ চলক নিয়ে যথেষ্ট কাজ করছি। সো ধ্রুবপদ এফ ও সি আর কি। ঠিক আছে, মানে জি এফ ও সি এবং সি এই 3টা ধ্রুবপদ। সো আমি ধ্রুবপদ নিয়ে একটু কাজ করতে চাই আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আর বৃত্তের সাধারণ সমীকরণ কেন বলছি এটাকে, এটাও বুঝতে পারছো, কারণ আমি সমস্ত বৃত্তের সমীকরণকে এই সমীকরণের মধ্যে প্রকাশ করতে পারি আর কি। এই হচ্ছে ব্যাপার। সো এখন দেখো আমরা যে দেখো এই সমীকরণে কিন্তু আমার মানে এক্স আর ওয়াই এর কোনো পরিবর্তন হতেছে না। দেখো এখানে সবসময় কি আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতেছে, মানে এগুলো কিন্তু এগুলো চলে হোক আমার, ঠিক আছে। সো এখানে দেখো এক্স ওয়াই কোনো পরিবর্তন হইতেছে, এখানে দেখো 4x থাকবে, 5x থাকবে, বা এখানে 6y থাকবে, বা 7, মানে কি আমার ধ্রুবগুলো কিন্তু পরিবর্তন হইতেছে আর কি, ঠিক আছে। মানে শুধুমাত্র দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব বৃত্তের সমীকরণ থাকবে, তোমার এক্স ওয়াই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে আমার কী হইতেছে, এখানে জিএফসির মানগুলো চেঞ্জ হবে বারবার। যেমন একটা সমীকরণে জিএফসির মান যা, যেমন যা, এখানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি আর কি, তোমাদের দেখাচ্ছি যে এখানে তোমাদের জিএফসির মানগুলো আর কি 4x হয়, কখনো 8x হয়, কখনো 10x হয়, তারপর কখনো আমার কি এখানে -10 থাকে, এখানে -5 থাকে, নাকি +4y থাকে, +10y থাকে, যাই থাকুক না কেন আমার জিএফসির মানগুলো পরিবর্তন হতেছে। কিন্তু আমার থাকতেছে কি আমার এক্স ওয়াই তো তোমার মানে চোখের দেখায় আর কি সেম থাকতেছে, বুঝতে পারছো। তো এখন দেখো এগুলোর মান যদি আমার মানে তুমি বলতে পারো যে এগুলোর মান যদি পরিবর্তন হলে আমি কি নতুন তুমি বলতে পারো যে বৃত্ত পাবা আর কি। কারণ আমি দেখছি যে একটা সমীকরণের সাথে একটা সমীকরণ মিলতেছে না। যেমন দেখো আমি জি এর যেমন -g-7 যদি পরিবর্তন হয়, যেমন 2 3 জায়গায় যদি 5 7 থাকে, তাহলে তো আমার বৃত্তের কিন্তু আরেকটা হয়ে গেল, তাহলে এটা আমার আরেকটা বৃত্ত, বা একটা বৃত্তের যদি আবার ব্যাসার্ধ হয় হচ্ছে 4, একটা ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ হয় হচ্ছে তোমার 8, তাহলে এটা কি আমার ডাবল বৃত্ত হয়ে গেল না, মানে ব্যাসার্ধটা ডাবল হয়ে গেল না, তাহলে বৃত্তটা কি আমার ডাবল দ্বিতীয় মানে ওটার দ্বিতীয় গুণ বড় হয়ে গেল না, এরকম কিছু আর কি, বুঝতে পারতাম না। আমি এটা বুঝতে পারলাম যে জিএফসি বিভিন্ন মানের জন্য আমরা কি করতেছি, যে বিভিন্ন রকম বৃত্ত পাইতেছি আর কি, ঠিক আছে। এগুলোর আমার মান পরিবর্তন হলে আমি নতুন বৃত্ত পাবো। সো এই জন্য আমি একটু দেখার চেষ্টা করবো যে দেখো এটাতে আমি বুঝতে পারলাম যে অবশ্যই আমার জিএফসিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জিএফসি বিভিন্ন মানের জন্য আমি কি বিভিন্ন রকম বৃত্ত পাইতেছি। তো ফার্স্টে আমরা হচ্ছে জি নিয়ে কথা বলি, কারণ যেহেতু তিনটা, একটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে জিটা একটা ধ্রুবক, আমার কোনো সন্দেহ নেই। তাহলে দেখো জি এর মান হচ্ছে তিনটা হতে পারে, মানে ওরা এরকম বলে যে ধরো এরকম জি এর মান, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, জি এর মান হতে পারবে তিনটা আর কি, মানে প্রথমত প্লাস -0 এরকম হতে পারে, কোনো সমস্যা নাই আর কি, তিনটা হতে পারে। মানে তোমাদের এখানে দেখো যে তোমার এখানে আমরা 4x 8y 4x তারপর 8x বা 10x যেটাই হোক, বা এখানে তোমাদের কখনো -2x -5x এরকম যাই থাকুক না কেন, তার মানে আবার শূন্য হতে পারে, দেখবা কখনো আমার এক্সট্রা নাই আর কি। সো এখানে যে মান শূন্য আমরা এক্সট্রা থাকতেছে না, কিন্তু এক্স ওয়াস্তু থাকতেছে, ওইটা নিয়ে সমস্যা নাই। সো এখন সেটাই আমি তোমাকে দেখাচ্ছি আর কি। সো এখন এই জির মান প্লাস হলে কি হয়, মাইনাস হলে কি হয়, আর জিরো হলে কি হয়, বা বৃত্তের কি পরিবর্তন আসে, এটাই আমরা দেখার চেষ্টা করবো আর কি। সো আসলে তুমি ছবিটা যদি একটু আঁকো তাহলে নিজেই বুঝতে পারবে। যেমন 1 নম্বরে আমরা যদি বলি জি ইকুয়াল টু 0, জি ইকুয়াল টু 0, সো তখন ঘটনাটা কি হয়, তাহলে দেখো জি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে যেমন আমি একটা বৃত্ত আঁকি, এরকম ছোট করে আঁকলাম। সো আমি বলতে চাচ্ছি প্রথমে জি ইকুয়াল টু 0 আর কি। সো দেখো আমার কেন্দ্রের স্থানাঙ্ক কী ছিল, আমি বলছিলাম যে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল তোমাদের -g, -f। তো যদি জিটা 0 হয়ে যায়, তাহলে জি যদি 0 হয়, তাহলে আবার কি দেখো -g কী হবে, 0ই হবে, বুঝতে পারছো। তাহলে দেখো আমার কেন্দ্রের ভুজটা চলে আসছে 0। এখন কেন্দ্রের ভুজ 0 মানে কি, কেন্দ্রের ভুজ মানে 0 মানে কি, এটা কিন্তু আমার y অক্ষের উপর অবস্থিত, কারণ আমরা জানি যে y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজের মান কি 0 হয়, এটা কিন্তু তোমরা জানো আর কি। হ্যাঁ, জি করলে 0 হলে কি -g করলে তো 0ই, কারণ তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো ওই পাশে, 0কে মাইনাস দ্বারা গুণ করলে কি কোনো পরিবর্তন হবে, 0ই তো হবে আর কি। সো এর হচ্ছে ঘটনা। তাহলে দেখো আমার কেন্দ্রের ভুজ এখানে 0, তাহলে এটা কিন্তু আমার y অক্ষের উপর অবস্থিত হবে তোমার বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তাহলে ছবিতে দেখো আমি যদি একটু দেখাই, এরকম
যে আমি এরকম করে দিই, ওয়াই অক্ষ দিয়ে আমি কী করলাম, আর জাস্ট কেন্দ্রের মধ্যে ওয়াই অক্ষরে টানে দিলাম, আর নিচে হচ্ছে আমার ধরে এরকম। ধরো আমার হচ্ছে এটা হচ্ছে এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে আমার কি ওয়াই ওয়াই প্রাইম, এটা আমার ধরো 0 0 বিন্দু আর কি। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা কেন্দ্রটা বলছি কি সি হচ্ছে এইরকম, এটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ ছিল, তাহলে এটা জি যেহেতু আমার মাইনাস জি যেহেতু 0 হবে, তাহলে এটা 0 কমা মাইনাস এফ, 0 কমা মাইনাস এফ হচ্ছে আমার কি কেন্দ্রের স্থানাঙ্ক। বুঝতে পারছো, এটা 0 হয়েছে দেখে তো আমার ওয়াই অক্ষর উপর অবস্থিত। তার মানে দেখো জিটা যখন শূন্য হয়েছে তখন আমার কি হয়েছে, বৃত্তের কেন্দ্র কিন্তু আমার ওয়াই অক্ষর উপর অবস্থিত হয়েছে। বুঝতে পারছো, তাহলে তুমি বুঝতে পারবা যে উল্টাভাবে যদি তুমি বলো যে কখনো যদি এরকম হয় যে ওয়াই অক্ষর উপর আমার বৃত্তের কেন্দ্রটা অবস্থিত, তাহলে অবশ্যই কি আমি বুঝতে পারবো যে আমার ওই বৃত্তের মানে ভুজের মানটা হচ্ছে 0। বুঝতে পারছো, বা ভুজটা 0 হবে আর কি। ঠিক আছে, সো আমার বৃত্তের কেন্দ্র হয়েছে এটা, মানে জি কমা মাইনাস এফ আর কি। সো এখন দেখো আমার এখানে তাহলে ব্যাসার্ধ কী আসবে, দেখো এটা আমি জানি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ছিল আমার এটা ছিল আমার ব্যাসার্ধ আর, এটা ছিল আর। সো এখানে আমার কী হচ্ছে জিটা 0, এটা আমি বুঝতে পারছি যে জি ইকুয়াল টু 0, কারণ ওয়াই অক্ষর তোমার সব জায়গায় এক্সের মানটা 0 হয়। সো এখন দেখো তাহলে আমার এখানে এই বৃত্তের সমীকরণটা কী আসে, দেখো এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তোমাদের প্লাস, দেখো যদি আমার এখানে জিটা 0 চলে আসে তাহলে তো আমার এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে তোমার এই এক্স সহ কিছু থাকতেছে না, তার মানে প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আর ব্যাসার্ধটা কী আসতেছে দেখো আর ইকুয়াল টু আমি বলছি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে আমার জি স্কোয়ার 0, তাহলে এখানে কি এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো, তাহলে তুমি বলতে পারবে এরকম যে এটা মনে রাখার বিষয় হচ্ছে যদি জি ইকুয়াল টু 0 হয়, জি ইকুয়াল টু 0 হলে অবশ্যই কি আমার বৃত্তের কেন্দ্র বলবো ওয়াই অক্ষের উপর অবস্থিত। এটাই এখানে মনে রাখার বিষয় আর কি, আর কিছু মনে থাকুক না থাকুক এটা মনে রাখতে পারবে, তাহলে তুমি বাক্যগুলো বের করতে পারবে আর কি। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, ছবি আঁকলে সব বোঝা যাবে আর কি। বুঝতে পারো, এই জন্য দেখছো ধ্রুবপদগুলো কত বেশি ইম্পর্টেন্ট, যেমন যেগুলো 0 হয়েছে দেখে আমার ঘটনাটা কী করছে। সেমভাবে তুমি যদি জি ইকুয়াল টু প্লাস হয় তাহলে একটা ঘটনা পাবা, ছবি আঁকো, এটা আসলে আরও বেশি ইম্পর্টেন্ট। যেমন 2 নাম্বার এরকম হয় যে জি ইকুয়াল টু আমার কি প্লাস, বা তুমি বলতে পারো এরকম প্লাস হলে বা তোমার জির মান যদি আমার কি 0 থেকে বড় হয়, ঠিক আছে 0 না, সো যদি হয় তাহলে ছবিটা আসে একটু, যেমন দেখো এরকম আসে, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষটা দিয়ে দিই আগে। এটা আমার মূল বিন্দু। এখন দেখো বৃত্তের কেন্দ্র আমি কি জানি মাইনাস জি মাইনাস এফ, এটা আমরা জানি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন দেখো জি যদি প্লাস হয় তাহলে দেখো আমি মানে ঘটনাটা কী হয়, জি যদি ধরো হয় ধরো +5, জির মানে এখানে প্লাস, তাহলে আমার কেন্দ্র তো জি না, আমার কেন্দ্র হচ্ছে মাইনাস জি, তাহলে আমি একটু মাইনাস যেটা গুণ করে দিই, মাইনাস জি ইকুয়াল টু -5। তাহলে দেখো কেন্দ্রের বুঝতে হচ্ছে -5 মানে কি, -5 মানে কিন্তু আমার ওয়াই অক্ষের বামে। বুঝতে পারতেছো, এটাই কিন্তু ঝামেলা, পোলাপান এখানে ঝামেলা করে, মনে করো যে হায় জি এর মানে এখানে প্লাস আছে, বা মাইনাস জি এর মানে এখানে হচ্ছে আমার -5, তাহলে মানে এটা বামে হয় কীভাবে, এটা তো জি এর মান যেহেতু পজিটিভ, এটা তো আমার ফার্স্ট কোয়ার্টি হওয়ার কথা, সেকেন্ড কোয়ার্টি কেন হলো, বা থার্ড কোয়ার্টি কেন হলো, বা ওয়াই অক্ষের ডানে কেন হলো, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে জি প্লাস হওয়া মানে কিন্তু মাইনাস জি হওয়া হচ্ছে মাইনাস হওয়া, আর মাইনাস জি হচ্ছে আমার কি বৃত্তের কি বা কেন্দ্রের ভুজের স্থানাঙ্ক। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা, মানে যেগুলো প্লাস হলে মাইনাস জি হইতেছে আমার কি -5। সো যদি হয় তাহলে দেখো ঘটনাটা কী হয়, কেন্দ্রের ভুজ অবশ্যই মাইনাস জি, আমার জি না, এটা মাথায় রাখো।
তাহলে দেখো জি ইকুয়াল টু প্লাস হলে আমার কেন্দ্রের বুঝ হবে মাইনাস জি। সো এটার জন্য আমি যদি প্লাস করি, দেখো কেন্দ্রের বুঝ যদি -5 হলে সেটা কিন্তু আমার এক্স অক্ষের বাম দিকে হবে বা ওয়াই অক্ষের বাম দিকে হবে, এরকম বলতে পারো। সো বিষয়টা এমন, দেখো আমি যেমন এখানে একটা বৃত্ত আঁকি। এটা হচ্ছে দেখো আমি বলছি যে মাইনাস জিটা আসছে আমাকে -5, তার মানে অবশ্যই কি আমার এটা হচ্ছে এক্স অক্ষের বাম দিকে বা বলতে পারো যে ওয়াই অক্ষের বামে। সো এটা হচ্ছে আমার, দেখো এটা যদি হয় কেন্দ্র, তাহলে এই যে দূরত্বটা ছিল আর কি, যদি এটার কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি হচ্ছে -জি -f, ঠিক আছে, এটা হচ্ছে আমার সি। তাহলে মাইনাস জির মানটা কত? -5, এই জন্য আমার বামে আসছে। জির মান প্লাস আসছে, বলতে পারবো না যে বা এটা এখানে হবে, কারণ মাইনাস জি দ্বারা আমি কিন্তু করতেছি না, আর জি দ্বারা কিন্তু আমি কেন্দ্রের স্থানাঙ্ক না আমার -জি। সো এই জন্য এটা হচ্ছে আমার কি, এই দূরত্বটা ছিল আমার হচ্ছে -জি, এটাই কিন্তু আমার -5 আসছে আর কি, বুঝতে পারছো? সো এই জন্য আর কি এখানে এখন কথা হচ্ছে ভাই, মনে রাখবা তুমি যে জির মান যদি পজিটিভ হয় তাহলে মেন কথা হচ্ছে ওয়াই অক্ষের বাম দিকে হবে। সো ওয়াই অক্ষের প্রথম কোয়াড্রেন্টে হোক বা যে কোয়াড্রেন্টে হোক না কেন, এটা হচ্ছে আমার কী হবে, ফার্স্ট কোয়াড্রেন্ট হোক বা থার্ড কোয়াড্রেন্ট হোক, ওয়াই অক্ষের বামে হবে, তাহলে নিচেও হতে পারে, কোনো সমস্যা নেই। তো ছোটো করে রাখলাম কেন, যাই হোক এটাও আমার কি, এটাও কিন্তু -5, ঠিক আছে, এটা কেন্দ্র, এটা হচ্ছে -জি, -f, বুঝতে পারছো? তার মানে জি ইকুয়াল টু যদি প্লাস হয় তাহলে আমি অবশ্যই বুঝতে পারলাম যে আমার বৃত্তের কেন্দ্রটা থাকবে ওয়াই অক্ষের বামে, বুঝতে পারছো? তাহলে তুমি এরকম বলতে পারো যে জি এর মধ্যে প্লাস হয়, যে জি ইকুয়াল টু প্লাস হলে বা যদি 0 থেকে বড় হলে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কি, ওয়াই অক্ষের বাম দিকে থাকবে, বুঝতে পারছো? ওয়াই অক্ষের বাম দিকে হবে, এটা হচ্ছে আমার মনে রাখার বিষয়। সো এই হচ্ছে বিষয়। এখন এটা যদি বুঝো, সো সেমভাবে আরেকটা থাকবে, জি ইকুয়াল টু মাইনাস হয়, 3 নম্বর জি ইকুয়াল টু যদি মাইনাস হয় বা এরকম বলতে পারলো হলে, বা তোমার যদি জির মান হচ্ছে আমার ধরো 0 থেকে ছোট হয় আর কি, ঠিক আছে। সো তখন কি হবে, দেখো এখানে কিন্তু আমার -জি ইকুয়াল টু আসছে, তোমার মাইনাস, বুঝতে পারছো? আর এখানে কি আসবে, দেখো জি ইকুয়াল টু যদি মাইনাস হয় তাহলে জি ইকুয়াল টু কি প্লাস আসবে, বুঝতে পারছো? কারণ দেখো আমার যদি জি ইকুয়াল টু হয় এরকম, জি ইকুয়াল টু ধরো আমার কত -5, জি মান মাইনাস আছে, তাহলে জি জি ইকুয়াল টু কি আসবে, জি ইকুয়াল টু +5, তাহলে এটা কিন্তু আমরা অবশ্যই এরকম যদি আঁকি, যেমন ছবিটা আঁকলে বুঝতে পারবা, x প্রাইম y প্রাইম, এটা আমার 0 বিন্দু, তাহলে অবশ্যই কিন্তু আমরা দেখো জিটা আছে কি, জি আসছে হচ্ছে +5, তার মানে জিটা আমার তো কেন্দ্রীয় স্থানাঙ্ক, তাহলে এটা হবে হচ্ছে ওয়াই অক্ষের ডানে। এটা ধরো আমার একটা বৃত্ত হয়, তাহলে দেখো এই দূরত্বটা কত আমার +5, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে -জি বা -f, ঠিক আছে, বা নিচেও হতে পারে। যেমন এরকম এই দূরত্বটা হচ্ছে আমার +5, কারণ এটাই আমার কি -জি ইকুয়াল টু +5, ঠিক আছে, এটাই আমার কি সি, এটা হচ্ছে আমার -জি বা -f। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে আমার জি মান যদি কি হয় মাইনাস হয়, অবশ্যই কি আমার বৃত্তের কেন্দ্রটা হচ্ছে, তুমি বলতে পারো এরকম যে জি ইকুয়াল টু যদি মাইনাস হয়, মাইনাস হলে অবশ্যই কি আমি বলতে পারবো যে বৃত্তের কেন্দ্র কি ওয়াই অক্ষের ডানে অবস্থিত, হ্যাঁ, বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা, আশা করি বুঝতে পারছো এটা। সো এটা হচ্ছে আমার জি দিয়ে, তার মানে আমি কিন্তু 3টা জিনিস বুঝতে পারলাম তোমাদের এরকম। সো মানে কোন কোয়াড্রেন্টে থাকে সেটা হিসাব নাই, শুধু চিন্তা করতে হবে যে ওয়াই অক্ষের বামে নাকি ওয়াই অক্ষের ডানে আর কি। সো এখন মেন কথা হচ্ছে আমার এখানে বোঝার বিষয় হচ্ছে আমি কিন্তু জি এর মান দ্বারা কী বুঝতে পারতেছি, দেখো আমি কিন্তু জি এর মান দিয়ে, মানে ধ্রুবপদ জিটি ছিল, জি এর মান দিয়ে বুঝতে পারতেছি আমার কেন্দ্রটা আসলে কোথায় অবস্থিত, কেন্দ্র কোথায় থাকবে, জি এর মান
থেকে বোঝা যায় যে আমার কি কেন্দ্র কোথায় থাকবে সেটা বোঝা যায়। কেন্দ্র কোথায় থাকবে, কেন্দ্র কি আমার ওয়াই অক্ষের যে উপরে থাকবে নাকি ওয়াই অক্ষের বামে থাকবে নাকি ওয়াই অক্ষের ডানে। জি ইকুয়াল যদি 0 হয় কেন্দ্র থাকবে ওয়াই অক্ষের উপরে, জি ইকুয়াল যদি আমার কি হয় প্লাস হয় তাহলে কি আমার তোমার কেন্দ্র থাকবে হচ্ছে ওয়াই অক্ষের বামে, আর যেগুলো যদি মাইনাস হয় তাহলে কেন্দ্র থাকবে ওয়াই অক্ষের ডানে। ঠিক আছে, ঠিক আছে তোমাদের ব্যাপার, মানে কেন্দ্রটা কোথায় থাকবে সেটা আমরা বুঝতে পারতেছি। তো এই হচ্ছে আমার ওয়াই, আর এটা হচ্ছে আমার জি দিয়ে, এখন তুমি এফ দিয়ে চিন্তা করতে পারো, এরপর আমরা সি দিয়ে চিন্তা করবো। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি পরবর্তী একটা ভিডিওতে বাকিগুলো বলতেছি।